স্টুডেন্টস আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম জানাচ্ছ, আমি খুব ভালো আছি। তোমাদের কি খবর? একটা অলস দুপুরে তোমাদেরকে একটা ভয়ঙ্কর চ্যাপ্টার পড়ার ক্লাসে আমন্ত্রণ জানাই, স্বাগতম জানাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি অলরেডি একটা চ্যাপ্টার আজকে পড়েছো, আমি যতদূর জানি জৈব যৌগের একটা ক্লাস করেছো। তারপরেই আবার এই চুম্বকের এই ভয়ঙ্কর চ্যাপ্টারের ক্লাস। ভয় পাওয়ার কিছু নাই। চ্যাপ্টারটাতে এই জিনিসটা এরকম ভাবে নাও, আমি জানি অধিকাংশ মানুষ এই চ্যাপ্টারটা পড়ো নাই, প্রথমবার পড়তে যাচ্ছ। পড়ালে তো অনেক কিছু পড়ানো যায়, কিন্তু আমরা এই শর্ট টাইমে যতখানি নিতে পারবো বা যতখানি না হলেই নয়, আমরা সেই জিনিসগুলো কভার করার ট্রাই করব। ক্লাসটা ভালো মতনে দেখবা, বইয়ের দাগানো লাইনগুলো পড়বা, অনুশীলনী সলভ করবা। দ্যাটস ইট এই চ্যাপ্টারের জন্য। ঠিক আছে, বেশি এক্সট্রা কিছু করার দরকার নেই। খুব বেশি প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে এরকম না, আগের বছরগুলোতেও মিনিমাল প্রশ্ন আসছে। বাট চ্যাপ্টারটা অনেক বড় এবং আমরা কোনো কিছু একদম টোটালি না পড়ে পরীক্ষার হলে যেতে পারি না কোনোভাবেই, রাইট? তো আমরা ইগনোর করবো না, বাট আমরা একটু সিলেক্টিভ হতে পড়বো। তোমরা যদি রেডি থাকো তাহলে আমরা শুরু করে দিতে চাই। আর ঘুমাই যায় না কেউ ক্লাস করতে করতে? মনোযোগ ধরে রাখতে হবে, কারণ ক্লাসের একটা পোর্শন মিস করলে কিন্তু পরে দেখবা যে আরেকটা পোর্শন বুঝতেছো না। এখানে কিছু চ্যালেঞ্জেস আছে। এই চ্যাপ্টারের এককগুলো আমার কাছে খুবই কঠিন লাগতো। আমি কি করতাম, মানে আমার ফিজিক্স বইয়ের মলাটটা ছিল যে, এটার মলাটের যে ভেতরের পৃষ্ঠাটা ওইটা তো ক্লিন থাকে, তো ওইখানে আমি সবগুলো একক যেগুলো আমি ভুলে যাই আমি লিখে রাখতাম। প্লাস প্রত্যেকটা বইতেই কিছু জিনিস থাকতো যেগুলো হচ্ছে নাইট বিফোর এক্সাম, মানে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগের রাতে দেখতে হবে, বা পরীক্ষার আগের রাতে এটা না দেখে গেলে মনে হয় যে পারবো না। তো আমি ওই টপিকগুলোর নামটা লিখে রাখতাম। যেমন ধরো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্ষেত্রে ধরো নির্দেশকের বর্ণ বা নির্দেশকের পিএইচ, এটা আমি পরীক্ষার আগে না দেখে গেলে আমার কেমন যেন লাগতো। তো এই জিনিসগুলো আমি মার্ক করে রাখতাম। এতে করে যেটা হতো, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল কিংবা মেইন মেডিকেল ভর্তি পরীক্ষার আগে আমি এই জিনিসগুলো মিস করতাম না, যেগুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে সবাই চলে আসছে, বিসমিল্লাহ বলে চলো আমরা পড়া শুরু করি। মনোযোগ আছে সবার, বুঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে। এগুলো সব বাস্তব ঘটনা, কিছু বানায় বলতেছি না। চ্যাপ্টারটার নাম পড়, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। মানে তুমি যদি কারেন্ট ফ্লো করো তাহলে এখানে চুম্বক সৃষ্টি হবে। কি অদ্ভুত কথা, তাই না? কারেন্ট ফ্লো করে চুম্বক পাওয়া যায়। আচ্ছা, এটাই আমরা দেখবো কিভাবে পাওয়া যায়। এখান থেকে 1819 সালে একজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানীর নামটা আমরা জানবো, তার নাম ওয়েরস্টেড। উনিই আসলে এই তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ঘটনাটা আবিষ্কার করেন। ভাই ঘটনাটা একটু বলেন না আমাদের। চলো আমরা তোমাকে ওয়েরস্টেডের পরীক্ষাটা বুঝাই দিই, তাহলে বুঝবা যে আসলে উনি কি আবিষ্কার করেন। মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, যেটা দেখবা এখানে, এটা একটা শলাকা চুম্বক। আর এই চুম্বকটা বাইরের কোনো বল নাই, কিছু নাই, এখানে রেখে দিছিলাম। এটার উপর দিয়ে দেখো একটা তার গেছে, দেখছো? এই তারের মধ্যে আমি কারেন্ট ফ্লো করছি, বিদ্যুৎ প্রবাহ দিচ্ছি। কারেন্ট ফ্লো হওয়ার পর আমি দেখতে পারলাম যে চুম্বকটা নড়ে গেল, বিক্ষিপ্ত হলো। আমার মনে প্রশ্ন জাগলো, কেন নড়লো? এখানে তো বাইরে মানে দৃশ্যমান কোনো বল তো প্রযুক্ত হয়নি। তখন আমি বুঝতে পারলাম, ও আচ্ছা, তারের মধ্য দিয়ে কারেন্ট গেলে এই তারের চারপাশে কি সৃষ্টি হয়? চৌম্বক ক্ষেত্র। তাহলে এই তারের চারপাশে আসলে কি সৃষ্টি হয়েছে বলো? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তার মানে এই তারটা একটা চুম্বকের মতো আচরণ করতেছে, আর তারই আকর্ষণে এই নর্থ পোলটা আকর্ষিত হয়ে তারের দিকে সরে আসছে। এই পরীক্ষা থেকে ওয়েরস্টেড বুঝতে পারলো যে একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই ঘটনাটার নামই হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। সবাই কমেন্টে জানাও যে ভাই ঘটনাটা আমি বুঝতে পেরেছি। ইটস প্রিটি সিম্পল। একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এটা তোমার বাসার যে কারেন্টের তার আছে তার ক্ষেত্রে সত্য। শলাকা চুম্বক মানে এই এই শেপের চুম্বক, ঠিক আছে? এই শেপটাকে শলাকা বলে। ওকে, ইজি না একদম? আচ্ছা, 5 নাম্বার অধ্যায় কিন্তু চৌম্বকের চ্যাপ্টার। 5 নাম্বার অধ্যায়ে তুমি কি পড়বা জানো? ওইখানে তুমি চৌম্বক ক্ষেত্র থেকে তুমি তড়িৎ পাবা, এই জন্য ওইটার নাম হচ্ছে তড়িৎ চুম্বক আবেশ। তাহলে 4 নাম্বার চ্যাপ্টারে আমরা আসলে কারেন্ট ফ্লো করে চুম্বক পাচ্ছি, 5 নাম্বার চ্যাপ্টারে উল্টা। ঠিক আছে, চৌম্বক থেকে তুমি তড়িৎ পাবা। কিভাবে পাবা এটা 5 নাম্বার চ্যাপ্টারে পড়াই। ওইটাতে গেলে আজকে ক্লাস আবার দীর্ঘ হয়ে যাবে। এইটুকু বুঝে নিলে চলো সামনে আগাই। এখানে কিছু সিদ্ধান্ত লেখা আছে, এটা যে কোনো বাচ্চাকে বললেও সে বুঝবে, তুমিও বুঝবা। খেয়াল করো, যদি এখানে কারেন্ট ফ্লো না হয় তাহলে কি এখানে চৌম্বক ক্ষেত্র থাকবে না? যতক্ষণ কারেন্ট ফ্লো হবে ততক্ষণ চৌম্বক ক্ষেত্র। কারেন্ট ফ্লো অফ, চৌম্বক ক্ষেত্র অফ। তুমি যদি কারেন্ট ফ্লোটা অফ করে দাও, দেখবে যে চুম্বক আবার তার আগের অবস্থায় চলে আসছে, সে আর আকর্ষিত হচ্ছে না বা বিকর্ষিত হচ্ছে না। ইজি।
তুমি যদি বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করো তাহলে এখানে বেশি পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, তুমি যদি অল্প পরিমাণ কারেন্ট ফ্লো করো তাহলে অল্প পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এই কথাগুলো এখানে লেখা। তারপর লেখা আছে কি, যদি তুমি কারেন্ট ফ্লোর দিক চেঞ্জ করো, মনে করো এখন কারেন্ট ফ্লো এই দিক থেকে এইদিকে করতেছো, তাহলে তোমার এই নর্থ পোলটা তখন আর আকর্ষিত হবে না, তখন দেখবা যে সাউথ পোল আকর্ষিত হচ্ছে, নর্থ পোল বিকর্ষিত হচ্ছে। কি বুঝতে পারলাম এটা দিয়ে? কারেন্ট ফ্লোর দিক চেঞ্জ করলে চৌম্বক ক্ষেত্রেরও দিক চেঞ্জ হবে। দেখো এই কথাগুলোই লেখা, একদম ইজি কিনা বলো? এখন পর্যন্ত আমরা বুঝে গেছি কিনা? এই দুষ্টুমি করবা না। এই যে দুষ্টুমি করে একটা কমেন্ট করছো যে বিজ্ঞানীরা কঠিন করে না ভেবে বাতাসে নড়ছে বলে মনে করলেই হতো, তাহলে তার বিজ্ঞান হলো না, তাই না? তাহলে তার বিজ্ঞান হলো, তাহলে এই বিজ্ঞানীর মধ্যে আর ভণ্ড বাবার মধ্যে তো কোনো পার্থক্য নেই। তো বিজ্ঞানীরা তো ভণ্ড বাবা হতে আসে নাই। তোমরা আক্ষেপের সুরে বলতেছো তোমাদের জীবনটা আসলে অনেক, কি বলবো, আসলে কণ্টকময় হয়ে গেছে আসলে এই চ্যাপ্টার গুলোর জন্য। এই জন্য আমি আসলে মনে করি যে এইচএসসিতে ফুল সিলেবাস থাকাই ভালো। আগে থেকেই পিষ্ট হয়ে আসলে পরে এই সময়টাতে একটু কম পিষ্ট লাগে। যাই হোক, এইসব কথা ভেবে লাভ নাই, মনোযোগ দাও, কারণ আমাদের অনেকখানি পড়তে হবে। আমরা যখন চ্যাপ্টারের অর্ধেক অংশ শেষ করবো আমি তোমাদের বলবো, আমাদেরকে অবশ্যই 1 ঘন্টার আগে অর্ধেক অংশটা শেষ করতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা, এবার আমি তোমাদেরকে যেটা পড়াবো, আচ্ছা আমি একটা কাজ করি, আমি 2টা সিনারিও আগে পড়ায় আসি তোমাকে, ওকে? যেটা আসলে ইম্পর্টেন্ট, একটু ওয়েট করো। আচ্ছা, তোমাকে যেটা আমি পড়াবো এখন, মনোযোগ দিয়ে দেখবা সব। মনে করো এটা একটা সারফেস, ওকে? এটা একটা তলের মতো লাগতেছে তো, তাই না? এই সারফেসে মনে করো একটা চার্জ আছে, ওকে? কিউ পরিমাণ চার্জ আছে এবং এই কিউটা এদিকে গতিশীল, কি বেগে? ভি বেগে গতিশীল। কারো কোনো কল্পনা করতে সমস্যা হচ্ছে না তো? কিউ পরিমাণ একটা চার্জ ভি বেগে এই সারফেসে গতিশীল। আমি কি করলাম জানো? আমি এখানে একটা চুম্বক এনে রাখলাম, এটা একটা চুম্বক, ঠিক আছে? এই চুম্বক থেকে কিছু বলরেখা বেরোচ্ছে, এই লালগুলো হচ্ছে চুম্বকের বলরেখা, ওকে? আচ্ছা, তাহলে এই চুম্বকের বলরেখাগুলো, এটাকে আমরা চুম্বক ক্ষেত্রকে আমরা বি দিয়ে মার্ক করি। এটা বোঝানোর আগে তোমাদের একটু ক্লিয়ার করা দরকার, এখানে কিছু রাশি আছে। একটা হচ্ছে বি, বি দিয়ে কি কি বোঝায়? বি দিয়ে বোঝায় হচ্ছে চুম্বক ক্ষেত্র, ওকে? বি দিয়ে বোঝায় হচ্ছে চুম্বক বলরেখা, বি দিয়ে বোঝায় হচ্ছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব, ফ্লাক্স ঘনত্ব একটু পরে বুঝে যাবা কেন কোনটা কি। বি দিয়ে বোঝায় হচ্ছে চুম্বক আবেশ। সব জিনিস সেম, এবং এদের সবার একক কি বলো? এদের সবার একক হচ্ছে টেসলা। একক কি বলো? টেসলা। ইলন মাস্ককে চিনলে টেসলাও তোমরা চেনো আশা করি। যাদের মনে থাকে না স্টিল, তারা ওই যে বিটি বেগুন পড়ছো না, এই বিটি মনে রাখবা। বি দিয়ে হচ্ছে এগুলো, আর টি দিয়ে হচ্ছে টেসলা, বিটি, ওকে? আচ্ছা, আমি একটু এইগুলো ক্লিয়ার করে পরে আসলে একটু আপডেটেড ব্যাপারগুলোতে যাই। চৌম্বক ক্ষেত্রের ব্যাপারটা কি, চৌম্বক বলরেখার ব্যাপারটা কি? দেখো, চৌম্বক বলরেখা আসলে কেমন? একটা চুম্বকের 2টা পোল থাকে, নর্থ আর সাউথ পোল, এটা সবাই জানে, তাই না? নর্থ থেকে সাউথের দিকে কিছু কাল্পনিক রেখা থাকে, এগুলোকে বলে চুম্বক বলরেখা। চুম্বক বলরেখা চুম্বকের বাইরে নর্থ থেকে সাউথের দিকে থাকে, বাট চুম্বকের ভেতরের দিক কোথায় বলো? সাউথ থেকে নর্থ। বলরেখাটা এরকম করে থাকে। তো এরকম আরো অনেক বলরেখা থাকে, ঠিক আছে? দিকগুলো আশা করি তুমি বুঝতে পারতেছো। আচ্ছা, এই বলরেখাগুলো কখনোই একটা একটাকে ছেদ করবে না, এবং এরা একই চুম্বকে সৃষ্টি হয়ে একই চুম্বকেই শেষ হচ্ছে। যদি তড়িৎ বলরেখার সাথে আমি একটা পার্থক্য দাঁড় করাই, বাচ্চারা দেখো, তড়িৎ বলরেখা ধনাত্মক চার্জ থেকে সৃষ্টি হয় এবং ঋণাত্মক চার্জে গিয়ে শেষ হয়। তড়িৎ বলরেখা কখনোই একই চার্জ থেকে সৃষ্টি হয়ে একই চার্জে শেষ হয় না, কিন্তু চুম্বক বলরেখাগুলো কিন্তু একই চুম্বকে তৈরি হয়ে একই চুম্বকেই শেষ হচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি বদ্ধ বলরেখা। তড়িৎ বলরেখাকে আমরা বলতে পারি মুক্ত বলরেখা। বুঝছো? এটা বদ্ধ, এটা বদ্ধ না, এটা মুক্ত। আচ্ছা, বলরেখার ব্যাপারটা বুঝতে পারছো? যেখানে বলরেখার ঘনত্ব যত বেশি সেখানে প্রাবল্য তত বেশি। তড়িতের ক্ষেত্রেও চুম্বকের ক্ষেত্রেও। যেমন ধরো, যত কাছাকাছি যাবা ততই বলরেখাগুলো আসলে কি হতে থাকবে? ঘন হইতে থাকবে। যেখানে বেশি ঘন সেখানে প্রাবল্য বেশি। আচ্ছা, তো
বলরেখা বা চৌম্বক ক্ষেত্র, এটার একক কি? টেসলা। এখন তোমাকে চৌম্বক ফ্লাক্স বুঝাবো, মনোযোগ দিয়ে বুঝো। ফ্লাক্সকে আমরা প্রকাশ করি হচ্ছে ফাই দিয়ে। ওকে, ফ্লাক্সকে প্রকাশ করি কি দিয়ে বলো? ফাই দিয়ে। তো ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু বি বাই এ। কি লিখলেন ভাই? বুঝি নাই, বুঝার চেষ্টা করো। মনে করো এটা একটা তল বা সারফেস। ওকে, এই তলটাকে বুঝে যাচ্ছে কিনা তারা এটাকে একটু 3D করার চেষ্টা করি। আচ্ছা, আমি একটা বই দিয়ে দেখাই। ধরো এটা একটা বই, এই বইয়ের একটা তল তো বুঝতে পারতেছো। ধরো এখানে একটা চুম্বক রাখা, এই চুম্বক থেকে বলরেখা বেরোবে না? এই কাল্পনিক বলরেখাগুলো ওকে যত সংখ্যক বেশি বলরেখা ছেদ করবে ততই তার চৌম্বক ফ্লাক্স বাড়বে। চৌম্বক ফ্লাক্স মানে একটা তলের মধ্য দিয়ে কতগুলো চৌম্বক বলরেখা গেল। লাইক ধরো এটা বইয়ের সারফেসটা, এখানে একটা চুম্বক রাখা আছে, ঠিক আছে? এটা নর্থ, এটা সাউথ মনে করো। তাহলে নর্থ থেকে সাউথের দিকে কিছু বলরেখা যাবে না? তো ধরো এই হচ্ছে সেই বলরেখাগুলো। তাহলে যত সংখ্যক বলরেখা এই তলকে ছেদ করবে তার চৌম্বক ফ্লাক্স ততই বেশি। তো আমরা এটাকে বের করতে পারি হচ্ছে বি বাই এ করে। বি মানে হচ্ছে চৌম্বক বলরেখা বা চৌম্বক ক্ষেত্র, আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে? তার মানে বলতে পারি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যেই পরিমাণ বলরেখা বা চৌম্বক ক্ষেত্র যাচ্ছে সেটাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রেও হিসাবটা সেম, তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞাও কিন্তু সেম। তখন খালি তুমি চৌম্বক বলরেখা না বলে বলবা তড়িৎ বলরেখা, যে একটা সারফেসের মধ্য দিয়ে কি পরিমাণ বলরেখা যাচ্ছে সেটাই তার ফ্লাক্স। এবার বুঝলে তুমি প্রশ্নের উত্তর দিবা আমাকে। কোনো সমস্যা হচ্ছে? একটু দাঁড়াও, মাইনুল ভাই ফোন দিচ্ছে। হ্যাঁ, বল। ওকে ওকে ওকে। আচ্ছা, তোমরা লাল কালারে দেখতে কষ্ট হচ্ছে এটা ভাইয়েরা জানাইলো। ওকে, আচ্ছা লাল আর নিব না। আর কোনো সমস্যা হচ্ছে? ওকে, আমরা পড়ছিলাম হচ্ছে চৌম্বক ফ্লাক্স। দাঁড়াও, এখন বোধহয় লাল দেখা যাচ্ছে, তাই না? এখন বোধহয় লালে আর সমস্যা হবে না। আচ্ছা, এখানে একটা সূত্র লিখে রাখছিলাম, ফাই ইজ ইকুয়াল টু বি বাই এ। বাচ্চারা, যেটা আমি তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। তাহলে আমি এখানে আরেকটা তল আঁকতেছি। দেখো এটা একটা তল। ওকে, এই তলের অভিলম্ব আছে, তলটাকে 3D বানাই। ওকে, এই তলের অভিলম্ব হচ্ছে এটা। এটা ধরো লম্ব, লম্ব যদিও হয় নাই, আবার চেষ্টা করি। এটা হচ্ছে লম্ব। ওকে, আচ্ছা কিছু বলরেখা এই লম্বের সাথে কিছু বলরেখা হচ্ছে, আচ্ছা সমান্তরালে যাচ্ছে, লম্বের সাথে সমান্তরালে যাচ্ছে, তখন তার চৌম্বক ফ্লাক্সের মান কেমন হবে? আচ্ছা এটা আমরা ভুল লিখছি, সরি। ফাই ইজ ইকুয়াল টু এ বি, কি হবে বলো? এ ক্রস বি। ফাই ইজ ইকুয়াল টু এ ক্রস বি হওয়ার কথা। সমীকরণটা আমাকে বলো তো, ফাই ইজ ইকুয়াল টু এ ক্রস বি কিনা। আচ্ছা যদি এভাবে যায় তখন দেখো, এখানে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। না, এ ডট বি। ও চৌম্বক ফ্লাক্স তো স্কেলার রাশি, ডট বি হবে। তাহলে এখানে থিটার মান হচ্ছে 0 সমান্তরালে গেলে, তাই না? তো এটাকে আমি লিখতে পারি হচ্ছে এ বি কস থিটা, লিখতে পারি না? তাহলে যখন কস থিটার মান, কস থিটা যখন তুমি 0 বসাবা তখন আসলে এই পুরোটার মান কত আসবে? 1। তখনই তোমার ফাই ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে এ বি, এবং এটাই সর্বোচ্চ ফ্লাক্স। বুঝছো? তাহলে ম্যাক্সিমাম চৌম্বক ফ্লাক্স কখন হবে? যখন অভিলম্বের সাথে সমান্তরালে বলরেখাগুলো প্রবেশ করবে। এবার চিন্তা করো, একটা বলরেখা মনে করো এইভাবে চলে গেছে, এটা অভিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। 90 ডিগ্রি কোণ করে থাকলে তখন তোমার সমীকরণটা কিরকম হবে বলো? এ বি কস 90। তো কস 90-র মান কত? কস 90-র মান হচ্ছে 0।
তখন ফাই কত হয়ে যাবে বলো? তখন ফাই ইকুয়াল টু 0 হয়ে যাবে না? তখন কখন চুম্বক ফ্লাক্স 0 হবে বলো? যখন হচ্ছে অভিলম্বের সাথে সমকোণে বলরেখাগুলো চলে যাবে। যদি তাই চলে যায়, তুমি আমাকে বলো তো একটা বলরেখাও কি এই তলকে ছেদ করতেছে? এখানে একটা চুম্বক ছিল, এটা নর্থ, এটা সাউথ, বলরেখাগুলো এইভাবে চলে যাচ্ছে, একটা বলরেখাও তো এই তলকে ছেদ করতেছে না। তাহলে তখন চুম্বক ফ্লাক্স কেমন হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ঠিক আছে? তাহলে যদি ফাই ইজ ইকুয়াল টু এ বি হয়, এখান থেকে আমি লিখতে পারি বি ইজ ইকুয়াল টু ফাই বাই এ, তাই না? আচ্ছা, তুমি আমাকে বলো যে ফাইকে আমরা বলতেছিলাম কি বলো? চুম্বক ফ্লাক্স, তাই না? ফাইকে বলছিলাম আমরা চুম্বক ফ্লাক্স। আচ্ছা, কোনো কিছুকে তুমি যদি এই চুম্বক ফ্লাক্সকে তুমি যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, তাহলে ঘনত্ব পাবে না? ঘনত্ব বের করার জন্য তুমি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও না, বলো? তাহলে চুম্বক ফ্লাক্সকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিচ্ছি, তলের ক্ষেত্রফল, তাহলে পেয়ে যাবো এটার নাম কি তখন দেওয়া যায়? এটার নাম দেওয়া যায় হচ্ছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব। সরি, আবার লাল রঙে লিখছি আমি। লাল কেন আমার এত প্রিয়, কালোতে লিখি। তাহলে এটাকে আমি কি বলতে পারি বলো? চুম্বক ফ্লাক্স ঘনত্ব। এজন্য আমরা বি কে কিন্তু কি বলতেছি বলো? চুম্বক ফ্লাক্স ঘনত্ব নামে ডাকতেছি। চুম্বক ফ্লাক্সও বলা যায়, মানে চুম্বক ফ্লাক্স বলা যায় ফাইকে, আর বি কে বলা যায় চুম্বক ফ্লাক্স ঘনত্ব। কিভাবে হয়েছে বুঝছো? আচ্ছা, চুম্বক ফ্লাক্সের একক কি তুমি জিজ্ঞেস করতে পারো। ফাইয়ের একক হচ্ছে ওয়েবার, ওয়েবারকে আমরা ডব্লিউ বি দিয়ে প্রকাশ করি। আর বি এর একক কি? বিটি, টেসলা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে টেসলা ইকুয়ালস টু ওয়েবার পার মিটার স্কোয়ার। লিখা যায় না বলো? লিখা যায়। টেসলা, 1 টেসলা ইজ ইকুয়াল টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। বলো। তোমাদের কোনো সমস্যা হচ্ছে আর? কালোর মধ্যে সাদা লিখলে ভালো হইতো। আচ্ছা, অনেক কিছু করলে ভালো হইতো, ক্লাস করে ফেলো, সমস্যা নেই, দেখা যাচ্ছে, আমি যা বুঝতে পারতেছি। নীল কালারের ব্যাকগ্রাউন্ডেও দেখা যাচ্ছে সুন্দর করে। তাহলে এই যে হ্যাঁ, তড়িতের চ্যাপ্টারের সাথে মিলে যাচ্ছে অনেক কিছু। আচ্ছা, ওকে। তাহলে আমরা এটি ইন্টারাপ্টেড হয়েছি বোধ হয় ক্লাসের মধ্যে, বাট এই অমনোযোগ বশত ভাইয়া ভুল করে সমীকরণ লিখে ফেলছিল একটু, বাট এটা কিন্তু এইটা, ঠিক আছে? তাহলে আমরা বি এর নাম কি কি দিচ্ছিলাম? চৌম্বক ক্ষেত্র, চৌম্বক বলরেখা, চৌম্বক আবেশ। আর কেন চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলতেছি? কারণ চৌম্বক ফ্লাক্সকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আসলে এটা পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় সেটাও তোমাদের দেখাই দিলাম। আর এই এককগুলো ভুল করলে চলবে না, ঠিক আছে? চৌম্বক মানে বি এর একক হচ্ছে টি, বিটি, ব্যাস। আর চৌম্বক ফ্লাক্সের একক ওয়েবার। এইটুকু যদি হয়ে যায় তাহলে আমরা সামনে আগাবো। চৌম্বক ক্ষেত্রের মানে বি এর একক আগে কিন্তু টেসলা ছিল না। আচ্ছা, এটা এখনো কালোই রয়ে গেছে, থাকুক। আগে টেসলা ছিল না, বুঝছো? এটার একক আগে ছিল হচ্ছে গাউস। সো এটা একক আগে কি ছিল বলো? গাউস। So 1 গাউস ইজ ইকুয়াল টু 10⁻⁴ টেসলা। ঠিক লিখলাম কিনা তোমরা বলো? বা 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁻⁴ গাউস। ঠিক আছে? আচ্ছা, তো এই 1 গাউসকে আমরা পৃথিবীর চৌম্বকত্ব হিসেবে ধরে নিই। 1 গাউসকে কি বলি বলো? পৃথিবীর চৌম্বকত্ব। পৃথিবী কিন্তু একটা বিরাট চুম্বক, জানো এটা? এই চ্যাপ্টারে আমরা জানবো। এটাকে ধরা হয় পৃথিবীর চৌম্বকত্ব হিসেবে, যে পৃথিবীর চৌম্বকত্ব কত? 1 গাউস। এটা পুরনো একক, এসআই একক কি এখন? টেসলা। ওকে। আচ্ছা, বি কখন কোনটা হবে বুঝবো কিভাবে? মিষ্টি, তোমাকে এটা বুঝতে হবে না। তুমি জাস্ট জেনে রাখো যে এই সবগুলো কথা বললে এইটা আসলে টেসলা, এটা এই সবগুলোর একক কি? টেসলা, এই জন্য লিখছি। ঠিক আছে? সবগুলো নামেই ডাকা হয়। আচ্ছা, হ্যাঁ, গাউস এসআই একক নয়, একদম ঠিক, ভেরি গুড ভাইয়া। 10⁻⁴ আছে যে, ভালো মতনে দেখো। 10⁻⁴ আমরা লিখছি যে 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁻⁴ গাউস, এইটা আছে তোমার বইতে। আর এটাকে উল্টায় লিখলে 1 গাউস ইজ ইকুয়াল টু 10⁻⁴ টেসলা, এভাবে লেখা যায়। আচ্ছা, আমরা যেটা পড়তে আসছিলাম বাচ্চারা, এখন আশা করি সেটা বুঝতে পারবো তোমরা। আমরা কি পড়তে আসছি দেখো। আমরা এখানে একটা চার্জ রেখেছিলাম এই সারফেসের মধ্যে, পাশে একটা চুম্বক রাখছিলাম, ঠিক আছে? আচ্ছা, এই চুম্বকের বলরেখাগুলো আমি দেখাইছি তোমাকে, নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে। তাহলে এই বলরেখার দিক হচ্ছে বি। ওকে, তাহলে এই বি এর সাথে বড় হাতের ভি একটা কোণ করে আছে, রাইট? ঠিক, আমরা কালার চেঞ্জ করে নিই, তোমাদের তো সমস্যা হচ্ছে। ওকে, তাহলে এই কিউ পরিমাণ চার্জ ভি বেগে গতিশীল আছে, তাই না? তাহলে এই ভি এর সাথে এই বি এর একটা কোণ আছে, দেখো এই কোণটা অথবা এই কোণটা, রাইট?
এটাকে ধরলাম আমরা থিটা কোণ। এই চার্জের উপর চৌম্বক ক্ষেত্র একটা বল প্রয়োগ করবে, কারণ চৌম্বক বলরেখাগুলো এই চার্জের মধ্য দিয়ে গেছে, দেখো, তাই না? বা চার্জটা এই চৌম্বক বলরেখাগুলোর মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে চার্জের উপর চৌম্বক ক্ষেত্র একটা বল প্রয়োগ করবে, সেই বলের মান হচ্ছে এফ। এফটা কি? একটা চার্জের উপর চৌম্বক ক্ষেত্র কতখানি বল প্রয়োগ করছে সেটা। এফ এর সমীকরণটা ইম্পর্টেন্ট। এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। দেখো, প্রত্যেকটা রাশি আমরা চিনি। কিউ হচ্ছে চার্জের মান, ভি হচ্ছে গিয়ে চার্জের বেগ, চার্জটা গতিশীল, আর বি হচ্ছে গিয়ে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান। এখান থেকে আমি লিখতে পারি কিউ বি ভি সাইন থিটা, লিখতে পারি না? এখন তোমাদের কাছে প্রশ্ন করব, এই টপিকটা তোমার বইতে 3, 4, 5 বার আছে, বারবার আছে, তো এটা না বুঝলে পরীক্ষায় আটকে যাবা। তোমাকে প্রশ্ন করব হচ্ছে, কখন একটা চার্জের উপর চৌম্বক বল প্রযুক্ত হবে না? একটা চার্জ যদি ধরো সে অচার্জিত হয়, প্রথম কথা, এখানে যে বস্তুটা রাখা আছে মনে করো তার চার্জ শূন্য। যেমন ধরো, মনে করো আমি চার্জিত না, তা আমি যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে হেঁটে যাই, চৌম্বক ক্ষেত্রকে আমার উপর বল প্রয়োগ করবে? করবে না, কারণ আমি অচার্জিত, রাইট? তাহলে কিউ ইজিক্যাল টু যদি 0 হয়, তাহলে এফ ইজিক্যাল টু কি হবে? 0, কোনো চৌম্বক বল প্রযুক্ত হবে না। যদি চার্জটা স্থির বসে থাকে, মনে করো এখানে চার্জটা নড়তেছে না, তার বেগ শূন্য হইলে তার উপর কোনো বল প্রযুক্ত হবে না। স্থির চার্জের উপর কোনো রকম বল প্রযুক্ত হবে না। V0 হয়ে গেলে এফও 0 হবে। এরপর আসো, চার্জটা মনে করো এই বরাবর গতিশীল। যদি এই বরাবর গতিশীল হয়, তখন তাদের থিটার মান কত? 0 ডিগ্রি না? থিটা 0 হইলে সাইন 0 মান কত? 0। তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয়, তখন সাইন 0 মান 0 হয়ে যায়, পুরোটাই 0 হয়ে যায়। তার মানে আমি দেখলাম চৌম্বক ক্ষেত্র যেদিকে আছে, যদি সেদিকেই চার্জটা গতিশীল হয়, তাহলে তার উপর বল প্রযুক্ত হবে না। অবশ্যই তার একটা কোণ থাকতে হবে চৌম্বক ক্ষেত্রের সাথে, তাহলেই তার উপর একটা চৌম্বক বল প্রযুক্ত হবে। তাহলে এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো কি পারো না আমারে বলো? ইজ ইট সো টাফ? এটা খুবই ইজি, বলো বুঝছো কিনা? বলো আমরা কি এটা বুঝলাম কিনা? এটা বুঝলে একটু জানাও, কুইক জানাও। কি পড়লাম? সামারি। একটা তল আঁকছি সাদা রঙে, এখানে একটা চার্জ আছে, এটা ইলেকট্রন হইতে পারে, প্রোটন হইতে পারে, যে কোনো চার্জিত বস্তু হইতে পারে। এই তলের উপর দেখো চৌম্বক ক্ষেত্র বিরাজমান, কারণ কাছে একটা বড় সড়ো চুম্বক আছে। এটা, এই চুম্বক এক জায়গায় থাকলে এখান থেকে কিছু চৌম্বক বলরেখাও থাকবে। চৌম্বক বলরেখা হচ্ছে সেই জায়গাটা যেখানে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ সীমা থাকে। আচ্ছা, তো এটার মধ্যে যে একটা চার্জ যাচ্ছে, যাওয়ার সময় সে চৌম্বক বল অনুভব করবে, সেটাই সমীকরণ দিয়ে বের করব। কখন চৌম্বক বলটা শূন্য হবে সেটা আমরা শিখে নিলাম, একদম সোজা। ওকে, এবার আসো আরেকটা প্রশ্ন আমাদের মনে জাগছে। প্রশ্নটা হচ্ছে যে ভাই, এখন আমি কোনো চার্জের কথা চিন্তা করতে চাই না, কারণ আমার হাতে চার্জ নাই, কিন্তু আমার কাছে একটা তার আছে যেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এটার ক্ষেত্রে ভাই কি ঘটবে? তাহলে ধরলাম এটা তোমার সেই তার। ওকে, এই তারের দৈর্ঘ্য চিন্তা করতেছি আমরা, মনে করো এইটুকু দৈর্ঘ্য হচ্ছে মনে করো এল, এবং এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে কি পরিমাণ? আই পরিমাণ। ওকে, আচ্ছা, এখন তুমি এইখানে একটা চুম্বক রাখছো নর্থ সাউথ। ওকে, তাহলে এই চুম্বকের বলরেখাগুলো নর্থ থেকে সাউথের দিকে চলে আসবে না? তাহলে এখানে আমি দাঁড়াও, বলরেখাগুলোকে এই দিক দিয়ে গেছে, মনে করো ঘুরে আসছে, পুরোটা রাখার দরকার। তাহলে এখান থেকে কিছু বলরেখা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই চৌম্বক ক্ষেত্র, এই তড়িৎ পরিবাহী যে হচ্ছে এই তারের উপর কোনো বল প্রয়োগ করবে কিনা? কারণ তড়িতের প্রবাহ মানে কি? ইলেকট্রনের প্রবাহ। তো এখানে কোনো বল প্রয়োগ করবে কিনা সেটা আমরা কোন সূত্র দিয়ে অনুসন্ধান করতে পারি? তাহলে এখানে চৌম্বক বল এফ ইকুয়ালস কি লিখবো বলো? এফ ইকুয়ালস বি আই, আচ্ছা, বা এটাকে এভাবে লিখতে পারি, আই ইন্টু বি ক্রস এল। ঠিক লিখছি কিনা বলো? এল ক্রস বি না বি ক্রস এল? একটু দেখো, চেক দিও। যাই হোক, এটাকে আমি লিখতে পারি বিল সাইন থিটা, লিখতে পারি না একবারে? বি হচ্ছে এখানে চৌম্বক ক্ষেত্রের মান, আই হচ্ছে তারের মধ্যে থেকে কি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে এটা, এল হচ্ছে তারের দৈর্ঘ্য, আর সাইন থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখানে বলো থিটার মান কত? এখানে থিটার মান 0 ডিগ্রি।
যদি তাই হয়ে থাকে তাহলে এখানে এটার উপর কোনো বল প্রযুক্ত হবে কিনা? উত্তর হচ্ছে না। থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে আমাদের চৌম্বক বলের মান হয়ে যাবে 0। তাহলে কখন ভাই এই তারের উপর বল প্রযুক্ত হবে? এবার চিন্তা করো, আমি এখন কি কালার, ধরো সবুজ কালার। আচ্ছা, এখানে আমি আরেকটা চুম্বক এনে রাখলাম নর্থ সাউথ, তাহলে এখান দিয়েও বল রাখা যাবে না কিছু? বলো, এই বলরেখাগুলোর কথা এবার চিন্তা করো, সবুজ বলরেখাগুলো দেখো তো, এরা এই তারের সাথে বা তড়িৎ প্রবাহের সাথে কত কোণ করে আছে? থিটার মান এখানে কত? 90 হইলে আমার এই সমীকরণ কি হবে? এখানে সর্বোচ্চ বল সে অনুভব করবে, ফিজিক্যাল টু BIL। বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, এল হচ্ছে দৈর্ঘ্য। তাহলে একটা তড়িৎবাহী তারের উপরও চৌম্বক ক্ষেত্র বল প্রয়োগ করে, ডিপেন্ড করে যে চৌম্বকটা তারের সাথে কিভাবে আছে। যদি চৌম্বক বলরেখাগুলো সমান্তরালে থাকে তাহলে এর উপর বল প্রযুক্ত হবে না, সমকোণে থাকলে সবচেয়ে বেশি বল প্রযুক্ত হবে। ওকে, তাহলে আমাকে বলো, এই আলোচনাটা তোমাদের ক্লিয়ার কিনা? আমরা কি কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম একটা চার্জের উপর প্রযুক্ত বল কেমন হবে, আমরা আলোচনা করলাম একটা তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল, চৌম্বক বল কেমন হবে। এই দুইটা আলোচনা করলাম। বলো আমরা কি দুইটা আলোচনা বুঝলাম কিনা? কারণ দুইটা আলোচনা সুপার ইম্পর্টেন্ট। এই দুইটা আলোচনা থেকে প্রশ্ন আসে, যদি আসে আর কি, বইতে অনেকবার আছে, এখন তুমি দেখলেই পারবা। তাহলে বলো, কখন আমাদের এই তড়িৎবাহী তারের উপর কোনো বল প্রযুক্ত হবে না? F=0 হবে কখন? বলো তুমি আমাকে। F=0 হবে যদি এখানে যদি কোনো চৌম্বক ক্ষেত্র না থাকে, চৌম্বক ক্ষেত্রের মান 0, কোনো চৌম্বক ক্ষেত্রই নাই, তাহলে কোনো চৌম্বক বল প্রযুক্ত হবে না। যদি কোনো তড়িৎ প্রবাহ না হয়, তুমি একটা তার রেখে দিছো কিন্তু এটার মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে কি এই তারের উপর কোনো বল প্রযুক্ত হবে? চৌম্বক কোনো বল দিবে ওরে, আকর্ষণ বা বিকর্ষণ কিছু করবে এই তারকে? কিছু করবে না। আচ্ছা, আর তারের দৈর্ঘ্য তো অবশ্যই থাকবে। থিটার মানটা দেখি, থিটার মান যদি 0 ডিগ্রি হয়, মানে এরকম সমান্তরালে থাকে, তখন এটার উপর কোনো বল প্রযুক্ত হবে না। এই জিনিসগুলোই পরীক্ষাতে আসে। ভাই সেকেন্ড বার আস্ক করলাম, আবার করো, আমি দেখি নাই তোমাকে। আচ্ছা বলো, পারবো কিনা? এই দুইটা ব্যাপার থেকে প্রশ্ন আসলে, আমি যেহেতু এখানে আসছি, আমি আরেকটা জিনিস তোমাকে পড়াই ফেলতে চাই, সেটাকে বলা হচ্ছে লরেঞ্জ বল। অরেঞ্জটা কিন্তু কি পড়বো আমরা এখন? বলো, আমরা এখন পড়বো হচ্ছে লরেঞ্জ বল। বাচ্চারা ভালো করে একটু বুঝো, বিজ্ঞানী লরেঞ্জের নাম অনুযায়ী লরেঞ্জ বল। লরেঞ্জ বল হচ্ছে একটা মানে কম্বাইন্ড বল। লরেঞ্জ বল মানে হচ্ছে একটা চার্জের উপর ক্রিয়াশীল তড়িৎ বল প্লাস চুম্বক বল। আচ্ছা, এটা চুম্বক বল যে, এটা তো আমরা জানি তাই না? এটা কি বলো? এটা একটা চুম্বক বল। এটার উপর কি পরিমাণ চুম্বক বল প্রযুক্ত হচ্ছে সেটা আমরা জানি। আচ্ছা, এখানে কি পরিমাণ তড়িৎ বল প্রযুক্ত হবে বলে তোমার ধারণা? একটা চার্জের উপর তড়িৎ বল, যেটাকে এফ ধরো, এফ ফিজিক্যালটা কি লেখা যায়? QE লেখা যায়। স্থির তড়িতে তোমরা পড়ে থাকবা। ধরো এটার উপর একটা তড়িৎ ক্ষেত্রও আছে, এখানে খালি একটা চৌম্বক ক্ষেত্র আছে এরকম না, এখানে একটা তড়িৎ ক্ষেত্রও আছে। তাহলে এই চার্জের উপর চৌম্বক ক্ষেত্রের জন্য চৌম্বক বল প্রযুক্ত হবে, তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ বল প্রযুক্ত হবে। তাহলে এই চার্জের উপর মোট প্রযুক্ত বল কত হবে বলো? ধরকে FM ধরলাম ম্যাগনেটিক ফোর্স, আর এটাকে তড়িৎ বল FE ধরলাম। তাহলে এই দুইটাকে তুমি যদি যোগ করো তাহলে আসলে তুমি কি পেয়ে যাবা? লরেঞ্জ বল পেয়ে যাবা। যোগ করলে কি দাঁড়াবে? QV ক্রস B আর হচ্ছে প্লাস QE, এই দাঁড়াবে না? তাহলে এটার থেকে আমি Q কমন নিতে পারি, কমন নিয়ে লিখতে পারি V ক্রস B প্লাস E। তাহলে এই যে সম্মিলিত বলটা, একটা চার্জের উপর তড়িৎ বল আর চৌম্বক বল, মোট যে বলটা, এটাকে আমি বলতেছি হচ্ছে লরেঞ্জ বল। শিখলাম কিনা বলো? লরেঞ্জ বলটা শিখে ফেললাম কিনা? লজেন্স না রে, লরেন্স। বুঝতেছো? বলো, ইজি না জিনিসগুলা? আচ্ছা, এই জিনিসগুলো আমরা বইতে গেলে পাবো। তাহলে আমরা এখন একটু বই দেখতে পারি আই গেস। আরো একটা জিনিস বলে ফেলি, খালি বলতে ইচ্ছে করছে। আমরা যেহেতু তারের মধ্যে যে একটা চৌম্বক ক্ষেত্র বল প্রয়োগ করে এই তড়িৎবাহী তারে, এটা আমরা শিখলাম। আচ্ছা, এখন যদি তোমার প্রশ্ন করি যে এইটা একটা তার, ওকে, এই তার দিয়ে মনে করো কারেন্ট এদিকে যাচ্ছে, আর এটা একটা তার, এই তার দিয়ে কারেন্ট এইদিকে যাচ্ছে, তাহলে দুইটা প্রবাহ ধরো I1 আর I2, এরা কি টোটালি কি বলো? অপোজিট হচ্ছে না?
যদি বিপরীতমুখী প্রবাহ হয়, আচ্ছা তড়িৎবাহী তার তো একটা চুম্বক, আমরা প্রথম আলোচনাতে দেখলাম যে কারেন্ট গেলে পরে এটা চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এটার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তাই না? আচ্ছা, কাহিনী যেটা হবে, এইটার যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এটার যদি নর্থ পোল এখানে থাকে, সাউথ পোল এখানে থাকে, এইটার উল্টা দিকে হওয়ার জন্য এটার নর্থ পোল থাকবে এদিকে, এটার সাউথ পোল থাকবে এদিকে। তাহলে কাহিনী কি হবে? বিপরীতমুখী প্রবাহ হইলে পরে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। বিপরীতমুখী প্রবাহ হইলে কি করবে বলো? বিকর্ষণ করবে। কিভাবে হইলো আমরা ওইভাবে যাচ্ছি না একদম ডিটেলসে, কেন এটা হলো। অপরদিকে যদি এরকম হয় যে একই দিকে প্রবাহ, আসো দেখি, এইদিকেই I1, এদিকেই I2, তাহলে কি হবে বলো তো? তাহলে এইটার তড়িৎবাহী তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এটার নর্থ পোল যদি এখানে হয়, সাউথ পোল যদি এখানে হয় মনে করো, তাহলে এইটারও নর্থ পোলের দিকে, এটার সাউথ পোলের দিকে। তাহলে দেখো নর্থ আর সাউথ কাছাকাছি আছে, তাহলে এরা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। আমি যেটা শিখলাম সেটা হচ্ছে যে তড়িৎবাহী তার যদি বিপরীতমুখী প্রবাহে থাকে দুইটা, তাহলে বিকর্ষণ, একই দিকে প্রবাহ থাকলে দুইজন আকর্ষণ করবে। এটা একটু মনে রাখা যাবে না? যাবে, আই হোপ, তাই না? ইজি না? আচ্ছা, ভেরি গুড। যদি পেরে থাকো তাহলে আমরা বইতে যাই এখন। বইতে গিয়ে চটপট পড়ে ফেলি, চলো। আচ্ছা, এখানে দুইটা সূত্র দেওয়া আছে, মানে দিক কিভাবে নির্ণয় করবা। এগুলো তো ভেক্টর রাশি, চৌম্বক বল, চৌম্বক ক্ষেত্র, এগুলো ভেক্টর রাশি না? তো কোনটার দিক কিভাবে নির্ণয় করবা? দেখো, প্রথম একটা নিয়ম দেওয়া আছে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু সূত্র। এই কর্কস্ক্রু সূত্র দিয়ে তুমি কিসের দিক নির্ণয় করবা বলো? চৌম্বক ক্ষেত্র বি এর দিক। ওকে, তাহলে কর্কস্ক্রু দিয়ে কার দিক নির্ণয় করব? বি। অপরদিকে নিচে দেওয়া আছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, যেটা বেসিক্যালি ডান হস্ত নিয়ম 2। এটা দিয়ে আমি কি করব? এইটা দিয়েও হচ্ছে আমি চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করব, বি এর দিক নির্ণয় করব। আরেকটা নিয়ম তোমার বইতে লেখা আছে, সেটা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম 1। ডান হস্ত নিয়ম 1, ওইটা দিয়ে আমি কিসের দিক নির্ণয় করব? চৌম্বক বল। কিসের দিক বলো? চৌম্বক বল। তাহলে কোনটা দিয়ে কোনটার দিক নির্ণয় করতেছি? ডান হস্ত নিয়ম 2 দিয়ে। এই বি কি 2 নাম্বার বর্ণনা অ্যালফাবেটিক্যালি, তাহলে এটা দিয়ে তুমি বি এর দিক মানে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করবা। কর্কস্ক্রু সূত্র দিয়েও চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করবা। অপরদিকে ডান হস্ত নিয়ম 1 কোথায় গেল? 1 দিয়ে কি নির্ণয় করা যায়? চৌম্বক বল। এখন এই নিয়মগুলো তোমাকে বোঝানো যেতে পারে, কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু ডান হস্ত নিয়ম 2 এ বৃদ্ধাঙ্গুলি কি নির্দেশ করে? আই নির্দেশ করে। অন্যান্য আঙ্গুলিগুলো কি নির্দেশ করে? বি এর দিক নির্দেশ করে। এইগুলা দেখতে পারো। আচ্ছা, আর ডান হস্ত নিয়ম 1 কিভাবে করে? ডান হাতটা এরকম করে ধরতে হবে। তোমার বুড়ো আঙুল এদিকে হচ্ছে চার্জের দিক, মানে আমি তোমাকে দেখাই, দাঁড়াও। সব পড়াইতে মন চায়, এটা একটা ভেজাল। এগুলো যে খুব আসবে এরকম না। দেখো, এই যে তোমার ডান হাতটা রাখতে হবে এরকম করে। ডান হাতের বুড়ো আঙুলের দিকে থাকবে হচ্ছে চার্জের বেগ, অন্যান্য তর্জনীর দিকে থাকবে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। যদি তাই হয় যে একটা চার্জ এদিকে যাচ্ছে আর চৌম্বক বলের রেখাটা এদিকে যাচ্ছে, তাহলে চার্জের উপর যে বলটা প্রযুক্ত হবে এটার দিক হবে তোমার তালু থেকে উপরের দিকে। এইটা ম্যাক্সওয়েল একটা সূত্র দিচ্ছে আর কি, ডান হস্ত নিয়ম 1 হিসেবে এটা পরিচিত। তাহলে এটা দিয়ে আমি কি বের করলাম? এফ এর দিক, চৌম্বক বলের দিক উপরের দিক হবে তালু থেকে। ব্যাস। আচ্ছা, কই যাব এখন? আমরা খালি বই থেকে দেখবো আর বলবো যে হ্যাঁ ভাই পারি। ঠিক আছে, দেখো, এই যে এফ ইজিক্যাল টু কিউ ভিভি সাইন থিটা কি কি বিষয়ের উপর নির্ভরশীল? চার্জের উপর ক্রিয়াশীল বল কিসের উপর নির্ভরশীল? চার্জের মান, চৌম্বক ক্ষেত্রের মান, চার্জের বেগ, আর এদের মধ্যবর্তী কোণ পড়াই ফেলছি। দেখো, এটাও পড়ে ফেলছো। একটা চৌম্বক ক্ষেত্রে একটা চার্জ অবস্থিত, বলছে চার্জ যখন সি তার উপর প্রযুক্ত বল কত? 0। চার্জ যখন গতিশীল কিন্তু চৌম্বক ক্ষেত্রের অভিমুখে গতিশীল, তখন থিটার মান কত হয়ে যায়? কল্পনা করতে পারতেছো? সব পড়ায় আসছি কিন্তু। তখন থিটার মান হয়ে যায় 0 ডিগ্রি, সাইন 0 মান হচ্ছে 0, তাই এখানেও 0। চার্জ যখন চৌম্বক ক্ষেত্রের অভিমুখে সমকোণে গতিশীল তখন সর্বোচ্চ পাই এফ ইজিক্যাল টু কিউ বিভি, তাই না? সূত্র থেকে। তাহলে এফ ইজিক্যাল টু কিউ বিভি সাইন থিটা, এটা আমাদেরকে মনে রাখতেই হবে। চৌম্বক ফ্লাক্স বুঝে ফেলছি, এটার একক হচ্ছে ওয়েবার, যেটাকে টেসলা মিটার স্কয়ারে বলা যায়, কারণ টেসলা ইজিক্যাল টু ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে ওয়েবার ইজিক্যাল টু টেসলা মিটার স্কয়ার বলা যায়। আর পাশে একটা একক লিখা, তুমি বলতে পারো যে ভাই এটা কোত্থেকে আসলো, এটাও এক্সপ্লেইন করা যায়। এটা কোত্থেকে আসছে জানো? এটা আসছে, দেখো, এফ ইজিক্যাল টু বিল, পড়ছো না? বলো, এটা পড়ছো তো? আচ্ছা, তাহলে আমি এখানে দেখো বি এর একক হচ্ছে টেসলা,
এফ এর একক হচ্ছে নিউটন, তাহলে নিউটন ইজ ইকুয়াল টু লিখতে পারি টেসলা অ্যাম্পিয়ার মিটার, বা টেসলা ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো, নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। তো আমি যেগুলো মেমোরাইজ করতাম এগুলো তুমি আর কি বুঝে নিলা, এই সূত্র থেকে আমি টেসলা ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি। তো আমি এখন জানি ওয়েবার ইজ ইকুয়াল টু টেসলা মিটার স্কয়ার। এগুলো নিজে নিজে লিখে লিখে একটু করে আত্মস্থ করতে পারো, তাহলে ভালো মনে থাকবে। তাহলে টেসলার মান যদি এটা বসাই নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার ইন্টু মিটার স্কয়ার, তাহলে আমাদের এককটা কি হবে, নিউটন মিটার পার অ্যাম্পিয়ার হবে না? দেখো এইটাই এখানে লেখা, নিউটন মিটার পার অ্যাম্পিয়ার। কিভাবে আসছে বুঝছো? ওয়েবার থেকে এই এককটা ওই এফ এফ ইজিক্যাল টু বিল এই সূত্র থেকে আসছে। আই হোপ পারবো। বুঝতেছো কিনা বলো বাচ্চারা? বুঝতে পারছি। চুম্বক ফ্লাক্স ঘনত্ব, যেটাকে বি দিয়ে প্রকাশ করতেছি, ফ্লাক্সকে আমরা এ দিয়ে ভাগ করে দিব, ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিব, তাহলেই পেয়ে যাব হচ্ছে ঘনত্ব, চুম্বক ফ্লাক্স ঘনত্ব। একক যে ওয়েবার বুঝে ফেলছি, ওয়েবার টেসলা বুঝে ফেলছি, 1 টেসলা 10⁴ গাউস পড়াই ফেলছি। গাউস তাহলে কিসের একক? চুম্বক ক্ষেত্রের একক বা চুম্বক ফ্লাক্স ঘনত্বের একক, কিন্তু এটা পুরনো একক, এখন আর ব্যবহৃত হচ্ছে না। আচ্ছা, এখন চলে আসো বায়োট স্যাভার্টের সূত্র বা ল্যাপ্লাসের সূত্র। সূত্রটা দেখবো আমরা প্রথমে। সূত্রটা হচ্ছে ডেল বি মানে ডিবি, এটা কি খুব ক্ষুদ্র অংশের একটা চৌম্বক ক্ষেত্রের মান আর কি। এটা কিসের সমানুপাতিক? আইডিয়াল সাইন আলফা বাই আর স্কয়ার। এই কথাটাকে উনি বাংলায় লিখছেন এবং এটা কি বুঝাইছেন একটু করে তোমার বুঝাই দিই, তোমার যে সূত্র এবং সূত্রের কথাগুলো লাগবে। দেখো উনি কি চিন্তা করছেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা কর। আমরা অলরেডি জানি যে একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে এটা একটা তার, পুরো তার চিন্তা না করে আমি অল্প তারের একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করতেছি যার দৈর্ঘ্য হচ্ছে ডিএল। তো এখানের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, খুব ভালো কথা, শুনতেছো মনোযোগ দিয়ে, হারাই ফেলো না কিন্তু। তাহলে একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে তার চারপাশে কি তৈরি হবে? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আমি র্যান্ডমলি একটা বিন্দু নিছি পি, আমার বের করতে ইচ্ছা হয়েছে যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত। যেহেতু আমি ক্ষুদ্র অংশের জন্য বিবেচনা করছি, আমাদের চৌম্বক ক্ষেত্রটার মানও কিরকম হবে? ক্ষুদ্র হবে। তাই আমি এটাকে ধরে নিছি ডিবি, তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে ডিবি। এখন এটা কিভাবে বের করা যায়, এটা নিয়ে বায়োট স্যাভার্ট বা ল্যাপ্লাসের মাথায় একটা যন্ত্রণা হলো। তারপর তারা একটা সূত্র বের করলো। ওরা বের করলো যে এই তড়িৎবাহী তারের আশেপাশে র্যান্ডমলি নেওয়া একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ডিবি, এটা আসলে কিসের সমানুপাতিক? তড়িৎ প্রবাহের সমানুপাতিক। দ্যাট মিনস যত বেশি কারেন্ট ফ্লো করব তত বেশি এখানে চৌম্বক ক্ষেত্র পাবো। আচ্ছা, তারপর হচ্ছে তার দৈর্ঘ্যের সমানুপাতিক। যদি আমি ক্ষুদ্র অংশ বিবেচনা না করে আরেকটু বড় অংশ বিবেচনা করি, তাহলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানও কি পাবো? বেশি পাবো। তারপর হচ্ছে সাইন আলফা, এই যে এটা হচ্ছে আলফা কোণ, এই কত কোণ করতেছে, তো এই আলফা কোণটা যদি বাড়ে তাহলে তোমার ইও বাড়বে, চৌম্বক ক্ষেত্রের মানও বাড়বে। আচ্ছা, তারপর হচ্ছে নিচে কি বলো, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। আরটা কি? দেখো কত দূরত্বে আছে। আচ্ছা, এই তার থেকে যত দূরে যাবা চৌম্বক ক্ষেত্রের মান তত কমতে থাকবে না? একটা চুম্বকের যত কাছে আসবা ততই তো বেশি চৌম্বক ক্ষেত্র ফিল করতে পারবা। যত দূরে যাবা চৌম্বক ক্ষেত্র থেকে দূরে চলে যাচ্ছ, চৌম্বক ক্ষেত্রের মান তখন এখানে অনেক কম। সেইখানেও সেম জিনিস, যদি আরো দূরের বিন্দু চিন্তা করো তাহলে সেখানে চৌম্বক ক্ষেত্র কম পাবা। আরো কাছে চিন্তা করলে আর এর মানটা কমে আসবে, ডিস্টেন্সটা কমে আসবে, চৌম্বক ক্ষেত্রের মান বেশি পাবা। এই কথাগুলোই হচ্ছে বায়োট স্যাভার্ট বলে গেছে। এই কথাগুলোই, এই সূত্রের কথাগুলোই এইখানে দেওয়া আছে, তুমি পরে দেখতে পারো। বিদ্যুৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক, যত বেশি কারেন্ট ফ্লো তত বেশি চৌম্বক ক্ষেত্র পাবো এখানে। দৈর্ঘ্যের সমানুপাতিক, ওই যে ডিএল। এই কোণের সমানুপাতিক, কোণের সাইনের সমানুপাতিক আর কি। আর হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই সূত্রের সাথে চারটা লাইন মিলায় বোঝা যাবে কিনা, এখানে কি বলছে বুঝতে পারছি কিনা। একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, সেই তারটা একটা চুম্বক, আমরা শুরুতেই বলে আসছি যে একটা তড়িৎবাহী তার একটা চুম্বক, তাহলে তার আশেপাশে যে কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কেমন হবে, এইটাই বায়োট স্যাভার্টের সূত্র দিয়ে আমরা বের করেছি। বলো বুঝতেছি কিনা? হ্যাঁ, তোমরা অনেকেই বলতেছো ক্লিয়ার। আর যাদের মনোযোগ এর মধ্যে একটু বিক্ষিপ্ত হয়ে গেছে তারা একটু কম বুঝবা, কিন্তু আবার যদি ফিরে আসো বুঝতে পারবা। কিন্তু এটা একটু বুঝে না নিলে এই মুখস্থই করবা পাগলের মতো, যে এই 4টা পয়েন্ট কইছে, এই 4টা পয়েন্ট আসলে কি, এটা খায় না মাথায় দিয়ে বুঝবা না, তখন পরীক্ষা অ্যান্সার করা টাফ হবে। পরীক্ষাতে আমি তো বলছি অনেক প্রশ্ন আসবে না, কিন্তু একটা দুইটা প্রশ্ন যদি আসে এই চ্যাপ্টার থেকে, তোমার কি করতে হবে? ওইটা পারতে হবে, কারণ ওইটা তোমার পার্থক্য গড়ে দিবে। ওইটা একটা পার্থক্য গড়ে দেওয়া প্রশ্ন হবে, কারণ এটা সবাই পারবে না। যদি আসে তুমি যেন পারো। বুঝতেছি আমরা। ওকে, না বুঝলে কিন্তু বলবা।
তাহলে আমরা খালি এখান থেকে এই সূত্রটাই পড়বো। আর এখানে আমি একটা ধ্রুবক নামাই, ধ্রুবকটা হচ্ছে কি, সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে আমরা কোন ধ্রুবকটা নামাই বলো, মিউ মিউ নট বাই 4 পাই। কি নামাইছি বলো, মিউ নট বাই 4 পাই। এই মিউ নটকে আমরা বলতেছি প্রবেশ্যতা বা পারমিয়েবিলিটি। কেমন, পারমিটিভিটি মানে হচ্ছে ভেদ্যতা, আর পারমিয়েবিলিটি মানে প্রবেশ্যতা। ভেদ্যতাকে প্রকাশ করি এপসাইলন দিয়ে, প্রবেশ্যতাকে প্রকাশ করি মিউ নট দিয়ে। এটার মানটা একটু শিখে ফেলতে হবে যে এটার মানটা কত বলো, মিউ নটের মান কত। মিউ নটের মান এখানে দেওয়া আছে, দেখো 4 পাই × 10⁻⁷। এখন তুমি বলতে পারো ভাই আমি তো একক পারি না, একক কি এটা মুখস্থ করব? আমি তো মুখস্থ করি নাই, তুমি মুখস্থ করবা কেন? এটার একক তো 1 2 ব্যাপার। ভাই চলেন 1 2 ব্যাপার কেমনে, সূত্রটা যদি তুমি পারো তাহলে কুইক সূত্রটা লিখে ফেলবা। সূত্রটা কি বলো, ডিভি ইকুয়ালস মিউ নট বাই 4 পাই, তাই না? এটা ধ্রুবক হিসেবে নামাইছি আর কি। আর এখানে তো আমাদের মুখস্থ আইডিয়াল। তোমরা অনেকে বলো না যে ভাই আপনি আমার আইডল, আইডল বানানো আবার ভুল লিখো, মানে আইডল লিখতে গিয়ে আইডিয়াল লিখে ফেলো। আর যাই হোক, ওই আইডিয়াল বা আইডল যাই মনে রাখো। আইডিয়াল সাইন আলফা, নিচে হচ্ছে r²। তখন আমরা খুশি হব না দুঃখ পাবো, বুঝি না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে মিউ নটের একক বের করবো। আমি সবগুলোর একক বসাই দিই। বি এর একক হচ্ছে টেসলা, এখানে মিউ নট আছে। 4 পাই এর কোনো একক নাই। আই এর একক কি বলো, অ্যাম্পিয়ার। এল এর একক কি, মিটার। সাইন আলফার কোনো একক নাই, নিচে হচ্ছে মিটার²। তাহলে এখান থেকে একক বের করা কোনো ব্যাপার না। এম আর এখানে একটা এম কাটা, তাহলে মিউ নটের একক যেটা দাঁড়াচ্ছে, মিউ নট ইকুয়াল টু টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তাহলে আমি তোমাকে পড়াইলাম বলে আমার ধরো 30 সেকেন্ড লাগছে, আমি নিজে বের করতে গেলে আমার 5 সেকেন্ড লাগবে। তাহলে মিউ নটের একক হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এখন এটাকে কেউ যদি ওয়েবারে নিতে চায় তাহলে এটা কোনো কঠিন ব্যাপার না, কারণ আমরা জানি টেসলা ইজ ইকুয়াল টু ওয়েবার পার মিটার²। কারণ এটা ফ্লাক্স ঘনত্ব, ফ্লাক্সকে মিটার² দিয়ে ভাগ করলে ফ্লাক্স ঘনত্ব পাবো। তো এটা যদি তুমি এখানে টেসলার মান বসাও তাহলে ওয়েবার দিয়েও পেয়ে যাবা। একক নিয়ে আমাদেরকে আটকাইতে পারবে বলো? যদি আমরা বুদ্ধিমান হই তাহলে একক নিয়ে আমরা আটকাবো না। আর এটা একবার শুনে আমি পারি নাই, তুমি পারবা কেমনে? তুমি যদি মনে করো ভাই এটা তো বুঝতেছি না, একক তো হিসাব গন্ডগোল লাগতেছে, ক্লাসটা করছো নিজে এবার প্র্যাকটিস করো এককগুলা, বই দেখে মুখস্থ করো না, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অবন্তিকা বলছো যে 5 এর সাথে এটা সেম, 2টা করে চ্যাপ্টার বাড়াইলো কেন? আমি তো একমত হব না, অবশ্যই 5 এর সাথে এটা সেম না। তাহলে তুমি বুঝো নাই কষ্ট, সরি টু সে, ভালো মতন বুঝো নাই যে দুইটা যে সেম না, দুইটা ঠিক বিপরীত। হ্যাঁ, এবং আলোচনাগুলো ডিফারেন্ট, দুইটা অবশ্যই সেম না, অনেক কিছু আছে। এটা যদি ধরো নর্মাল টাইম হইতো, আমরা বা ধরো যদি প্রি মেডিকেলের কথা বলি, প্রি মেডিকেলে আরো বেশি ডিটেলসে পড়াইছি। আমার যতদূর মনে পড়ে তোমাদেরকে যেটুকু না হলেই নয় সেই জিনিসগুলো পড়াচ্ছি, কারণ মাথা ভারী করে এখন আর লাভ নাই, তাই না? ওকে, আচ্ছা, তাহলে এগুলো আমাদের তেমন লাগবে না। এখানে যে দেখো আবার কোন জিনিসটা আসছে, এটা তুমি পারো কিনা। এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা ধাতব পরিবাহী, মানে একটা তারের কথা বলছে। বি প্রাবল্যের সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে আছে এবং সমান্তরালে আছে। তাহলে ওই তারের উপর প্রযুক্ত বল কত? তারের উপর প্রযুক্ত বল বললেই আমরা কি শিখে ফেলছি বলো, এফ ইকুয়াল টু বিল সাইন থিটা। শিখছি না? তো বিল সাইন থিটা, সাইন 0 মান হলে কত হবে, 90 ডিগ্রি হলে কত হবে, তোমাকে পড়াইছি না? তাহলে এই দুইটা পারবা না তুমি? অবশ্যই পারবা। বাইটসেভার সূত্রের প্রয়োগ আছে 2টা জায়গাতে, লম্বা সরল তারের জন্য তার প্রয়োগ আছে, আর একটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর জন্য প্রয়োগ আছে। যারা একটু ভালো বা একটু মানে বেশি পড়তে চাও বা এটা মনে রাখা যায় আর কি, এই সূত্রটা একটু দেখে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, আর বৃত্তাকার কুণ্ডলীর জন্য এই সূত্রটা, বৃত্তাকার কুণ্ডলীর জন্য এই সূত্রটা, ঠিক আছে? এই দুইটা আলাদা সূত্র। বৃত্তাকার বায়োট-স্যাভার্টের সূত্রটা তুমি লম্বা তারের জন্য প্রয়োগ করলে তার অনুসিদ্ধান্ত মানে হিসাব নিকাশ করে লম্বা তারের জন্য ওইটা ফাইনালি সূত্র পাইছি, আর বৃত্তাকারের জন্য এটা ফাইনালি সূত্র পাইছি। সূত্রটা একটু দেখতে পারো। এখানে তো যদি বলো ভাই বুঝতেছি না এটা কোনটা কি, এই মিউ নট তো তুমি চিনো, এটা হচ্ছে শূন্য মাধ্যমে প্রবেশ্যতা। এন হচ্ছে পাক সংখ্যা, বৃত্তাকার হইলে এনে তো পাক থাকতে পারে, তাই এন। আই হচ্ছে এখানে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, আর হচ্ছে এই বৃত্তাকার কুণ্ডলীটার ব্যাসার্ধ। এভাবে তুমি তার চৌম্বক ক্ষেত্র পাইতে পারো আর কি। আচ্ছা, দাগানো অঙ্কগুলো দেখলে ভালো। অ্যাম্পিয়ার সূত্র থেকে কিচ্ছু পড়বো না, যা সূত্রটা পড়বো, ঠিক আছে? সূত্রে যেটা বলছে, একটা বদ্ধ পথ বরাবর, বদ্ধ পথ বোঝানোর জন্য, এটা তো সমাকলনের কথা বলছে, তাহলে সমাকলন চিহ্ন দিছি, এবং বদ্ধ পথ বরাবর বোঝানোর জন্য সমাকলনের মধ্যে এরকম করে একটা গোল্লা দিছি। দেখো কার কার সমাকলন, চৌম্বক ক্ষেত্র এবং এই যে মানে দৈর্ঘ্যটার। তাহলে এটা কিসের
তড়িৎ প্রবাহের কত গুণের সমান হবে? মিউ নট গুণ। তো প্রবাহ মাত্রার মিউ নট গুণের সমান। এটা আত্মস্থ করা একটু কষ্টকর, বোঝা দরকার নেই আপাতত, আমাদের প্যারা নিয়ে লাভ নেই। আমরা অ্যাম্পিয়ারের সূত্র ক্ষেত্রে মনে রাখবো যে এটা কত গুণ জিজ্ঞেস করলে আমরা বলবো মিউ নট গুণ। ঠিক আছে? আচ্ছা, মিউ নট গুণ, রৈখিক সমাকলন মিউ নট গুণ কার? তড়িৎ প্রবাহ মাত্রার মিউ নট গুণ। ওকে, আচ্ছা, এগুলো লাগবে না। যে এটাই অ্যাম্পিয়ারের সূত্র। ধরো পরীক্ষাতে আসলো নিচের কোনটা অ্যাম্পিয়ারের সূত্র, আমরা যেন দেখে চিনতে পারি। তড়িৎ প্রবাহ মাত্রার মিউ নট গুণ। অ্যাম্পিয়ারের সূত্রের প্রয়োগ লাগবে না। লরেঞ্জ বল কি আমাদের পড়াইতে হবে? না, লরেঞ্জ বল আমরা একদম অরেঞ্জের মতো চিপে একদম খেয়ে ফেলছি। ডানহস্ত নিয়ম 1 তোমার বুঝাই ফেলছি যে ভাই ভিক্ষা চাও ডান হাতে, তাহলে তোমার বুড়ো আঙুলে বড় ভি, এই যে বড় আঙুল বড় ভি, ঠিক আছে? আর এগুলার দিকে কি ছোট বি। তো এগুলোতে চিনি, এটা হচ্ছে চার্জের বেগ, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। যদি এভাবে তারা থাকে তাহলে চৌম্বক বলের দিক হবে তালু থেকে উপর দিক। এটা ডানহস্ত নিয়ম 1। ডানহস্ত নিয়ম 1 দিয়ে কি বের করি আমরা? চৌম্বক বল। ডানহস্ত নিয়ম 2 দিয়ে কি বের করি আমরা? চৌম্বক ক্ষেত্রের দিক, মানে চৌম্বক বল না, চৌম্বক বলের দিক। আর এক দিয়ে হচ্ছে 1 দিয়ে চৌম্বক বলের দিক, 2 দিয়ে চৌম্বক ক্ষেত্রের দিক। 2 আসলেই, ডানহস্ত নিয়ম 2 আসলেই তুমি মনে রাখবো 2 নাম্বার বর্ণ বি এর দিক নির্ণয় করবা। আচ্ছা, মেলা কথা হয়েছে। লরেঞ্জ বলের এই সূত্রটা তোমার পড়াই ফেলছি, তাই না? ডান। ওকে, এই যে এফ ইজিক্যাল টু আই বি এল সাইন থিটা এগুলো পড়াইছে। আচ্ছা, এটা এল ক্রস বি হবে, তাহলে আমরা এখানে একটু ভুল করে ফেলছি, তোমাদেরকে একটু চেক দিতে বলছিলাম, তোমরা বোধহয় পড়ো নাই, তো আমি অনেকদিন পর পড়াচ্ছি, তাহলে এখানে একটু ভুল হয়েছে। এটা আসলে কি হবে বলো? এল ক্রস বি। ভেক্টর যেহেতু, এই জন্য উল্টায় পাল্টায় লেখা যাবে না, কারণ ভেক্টর গুণন্ত বিনিময় সূত্র মানে না, যেভাবে আছে ওইভাবে লিখতে হবে, রাইট? ওকে, এখানে আবার ওই একই জিনিস দেখাইছে। যদি চৌম্বক ক্ষেত্রটা তারের সাথে সমান্তরালে থাকে, চৌম্বক বলরেখাগুলো যদি তারের সাথে সমকোণে থাকে, তাহলে কি হবে? সমকোণে থাকলে সর্বোচ্চ আইএলবি বা বিল, আর সমান্তরালে থাকলে 0। আমি তোমাকে দেখাইছি এইগুলো। আচ্ছা, এটা একবার মেডিকেল বা ডেন্টালে আসছিল। অ্যাম্পিয়ারকে সংজ্ঞায়িত করতে গিয়ে এখানে যেটা বলছে, এখানে চুম্বক নিয়ে আসছে যে 1 অ্যাম্পিয়ার মানে কতখানি প্রবাহ। সংজ্ঞার মধ্যে বলছে যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ হচ্ছে অতখানি প্রবাহ, যতখানি প্রবাহ একটা তারের মধ্য দিয়ে গেলে তার প্রত্যেক মিটার দৈর্ঘ্যে সে কি পরিমাণ বল অনুভব করবে? 20⁻⁻7 নিউটন বল অনুভব করবে। ঠিক আছে? মানে 1 মিটার দূরত্বে তুমি দুইটা তারকে রাখছো, এটা ডিস্টেন্সটা কত? 1 মিটার। তাহলে এদের মধ্যে দিয়ে এখন 1 অ্যাম্পিয়ার করে কারেন্ট ফ্লো করতেছে, তাহলে তাদের একই দিকে যেহেতু প্রবাহ, তাহলে আকর্ষণ অনুভব করবে কত নিউটন বলে আকর্ষণ অনুভব করবে? কত নিউটন চৌম্বক বলে আকর্ষণ অনুভব করবে? 20⁻⁻7 নিউটন। তো এই সংখ্যাটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একবার আসছিল, পয়েন্টটা বুঝতে পারছো? আর যদি বলি যে না, দুইটা বিপরীত দিকে যাচ্ছে, ওকে, অসীম দৈর্ঘ্যের তারের দৈর্ঘ্য অসীম, একটা এদিক যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, একটা এদিক যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, তারাও 1 মিটার দূরত্ব অবস্থিত, তাহলে তাদের মধ্যে 20⁻⁷ নিউটন বল কাজ করবে, কিন্তু সেটা কি হবে বলো? বিকর্ষণ বল হবে। সেটা বিকর্ষণ বল হবে, যেহেতু বিপরীতমুখী প্রবাহ। ওকে, তারপর তো তুমি যদি বের করতে চাও যে ভাই দুইটা তারের মধ্য দিয়ে, একটা দিয়ে I1 প্রবাহ হচ্ছে, একটা দিয়ে ভাই I2 প্রবাহ হচ্ছে, বিকর্ষণ বল হবে জানি, কিন্তু বলের মানটা আমরা কিভাবে বের করব? সেটা সূত্র হচ্ছে এটা, F = μ0 I1 I2 × L মানে হচ্ছে কিসের দৈর্ঘ্য? তারের দৈর্ঘ্য। নিচে হচ্ছে 2πr, আর হচ্ছে তাদের মধ্যে ডিস্টেন্স। এই, তাহলে এটা হচ্ছে সূত্র। আর এগুলো আমরা পারি, ILB sin থিটা আমরা পারি। এই সমমুখী প্রবাহ কি করে? আকর্ষণ করে। বিপরীতমুখী প্রবাহ কি করে? বিকর্ষণ করে। এগুলো আমরা পারি। আর এই কথাটাকেই, এই সূত্রটাকে এখানে বাংলায় লিখছে যে দুইটা সরল সমান্তরাল তড়িৎ পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বল F, দুইজনের মধ্যে ক্রিয়াশীল বল, প্রবাহ দ্বয়ের গুণফল, যে I1 I2 এই দুটার গুণফলের সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্য, যে পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে L, এটারও সমানুপাতিক F, এগুলাই বাংলায় লিখছে। পরিবাহীদের মধ্যবর্তী দূরত্ব R, এটার ব্যস্তানুপাতিক। তাই এইটা সূত্রটার সাথে 5 নম্বর পয়েন্টটা মিলায় পড়বা। ডান, বুঝতেছো?
বুঝলে খুব ভালো। ওকে, এবার আসো হল বিভব বা হল ক্রিয়া। কনসেপচুয়ালি আমরা যাব না। হল বিভব হল ক্রিয়া থেকে কি জানা যায় তুমি খালি এটা দেখো। চার্জের প্রকৃতি নির্ণয় করা যায়, একক আয়তনে চার্জের সংখ্যা নির্ণয় করা যায়, হল ভোল্টেজের রাশিমালা নির্ণয় করা যায়। তো এই হেডিং গুলা খালি পড়বা যে হল ভোল্টেজ দিয়ে কি করা যায়। ঠিক আছে, ওকে। এই আর এখান থেকে দুই একটা সূত্র পড়তে পারো। ভি ইজ ইকাল টু ভি এইচ বাই ডি, এটা একটু দেখতে পারো। আর কোনটা দিয়ে কি মিন করে, হল বিভবের ক্ষেত্রে কোনটা দিয়ে কি মিন করে এটা একটু দেখো। যেমন টি মানে যদি তুমি সময় বলো তাহলে হবে না, হল বিভবের ক্ষেত্রে টি মানে কি বলো, পুরুত্ব। ধাতব পাত নিতে হবে একটা, সেই ধাতব পাতের পুরুত্বকে বলে টি। ওকে, হল বিভবের সমীকরণ ভি এইচ ইজ ইকাল টু দেখো বি আই। তাহলে ধরো যে আমরা শ্বশুর বাড়ির মানে সম্পর্কের মধ্যে বিআই বলে না, তাহলে ধরো তুমি হল বিভব, হল চূড়ামি বুদ্ধি আর কি। তাহলে বিআই, বিআই কে একটা ধন্যবাদ দিছো। ওকে, বিআই কে ধন্যবাদ দিছো, তাহলে থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমরা কেমনে লেখো, টি এন কিউ লিখো না, থ্যাংক, অনেকেই লিখো এরকম আর কি। তাহলে বিআই থ্যাংক ইউ, টি এন কে। এখানে বি কি, চৌম্বক ক্ষেত্র, আই কি, তড়িৎ প্রবাহ, টি কি, ধাতব পাতের পুরুত্ব, এন কি, একক আয়তনে চার্জের সংখ্যা, কিউ কি, চার্জের মান। এই তাহলে এই সূত্রটা দেখতে পারো, ব্যাস আর কিছু বলবো না আমরা। আচ্ছা, এগুলো থেকে খালি সমীকরণ দেখবো। ঠিক আছে, আমরা একদম কনসেপচুয়ালি কিছু বুঝতে হবে না, খালি সমীকরণ দেখবো। এফ ইজ ইকুয়াল টু আই এল বি, এটা আমরা পড়ছি আগেই। তারের মধ্যে চৌম্বক ক্ষেত্র কতখানি বল প্রয়োগ করবে সেখানে। আচ্ছা, এখন একটা টর্কের একটা সমীকরণ আছে। বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে যদি একটা চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ক্ষেত্র যদি মানে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা বৃত্তাকার কুণ্ডলী আছে, সেখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তখন তার মধ্যে একটা টর্ক পাওয়া যায়। যেহেতু বৃত্তাকার কথা আসছে, তো বৃত্তাকার মানে নর্মালি চৌম্বক বল রৈখিক গতির ক্ষেত্রে যেটা বল, কৌণিক গতির ক্ষেত্রে সেটা টর্ক না। তো এখানে একটা টর্ক পাবা, সেই টর্কের মানটা তুমি কি দিয়ে মনে রাখবা, নিয়াম। টর্ক হচ্ছে টর্ক টাউ ইজ ইকুয়াল টু চৌম্বক ক্ষেত্রের জন্য টর্ক টাউ ইজ ইকুয়াল টু কি বলো, নিয়াম। এন কি, এন হচ্ছে পাক সংখ্যা, কতগুলা কুণ্ডলীর পাক আছে। আই কি, আই হচ্ছে তড়িৎ প্রবাহ। এ কি, এ হচ্ছে কুণ্ডলীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কুণ্ডলীর ক্ষেত্রফল। আর বি কি বলো, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তো এই হচ্ছে নিয়াপ, টর্ক টাউ ইজ ইকুয়াল টু নিয়াপ। আর এই নিয়াকে তুমি বলতে পারো এম। এম কি আবার ভাই, এম হচ্ছে ভ্রামক। ওকে, এম হচ্ছে ভ্রামক। কি ভ্রামক ভাই, চৌম্বক ভ্রামক, জড়তার ভ্রামক না, দ্বন্দ্বের ভ্রামক না, চৌম্বক ভ্রামক এম। এম নিয়েও আমরা আলোচনা করব। তাহলে টর্ক টাউ ইজ ইকুয়াল টু নিয়াপ আর এম বি। ওকে, আচ্ছা, এখান থেকে 1 নম্বর অঙ্কটা কইরো, লাগানো আছে। তাহলে টর্ক টাউ ইজ ইকুয়াল টু নিয়াব আর এম বি, এটা আমরা শিখলাম। এরপরে আসো, এখান থেকে একটা লাইন পড়বা। পরমাণুতে ইলেকট্রনটার কক্ষীয় গতি আছে, মানে কক্ষে ঘুরতেছে, রাইট? এই কক্ষীয় গতির জন্য তার কোন ধর্ম প্রকাশ পায়, ডায়াচম্বকত্ব প্রকাশ পায়। এই একটা লাইন, কক্ষীয় গতির জন্য কোন ধর্ম, ডায়াচম্বকত্ব ধর্ম। আচ্ছা, এগুলো থেকে পড়তে হবে না। দেখো, তাহলে আমরা আমাদের প্রথম অংশটা শেষ করছি। ওকে, 1 ঘন্টার আগে শেষ করার ইচ্ছা ছিল, এই জন্যে 1 ঘন্টার আগেই শেষ করতে পারছি। তাহলে আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট পড়া কি ছিল, সামারাইজ করি। ইম্পর্টেন্ট পড়া ছিল চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ফ্লাক্স, এগুলা চৌম্বক বলরেখা, এগুলো ভালো মতনে বুঝা, এককগুলো ভালো মতনে বুঝা, বায়োট-স্যাভার্টের সূত্রটা বুঝা। মোস্ট ইম্পর্টেন্ট ছিল 2টা সূত্র, এফ ইজ ইকুয়াল টু কিউ ভিভি সাইন থিটা, যেটা একটা চার্জের উপর ক্রিয়াশীল চৌম্বক বল, এফ ইজ ইকুয়াল টু বিল সাইন থিটা, বিআইএল সাইন থিটা, যেটা ছিল একটা তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল। এটুকুই ছিল আমাদের প্রথম অংশ থেকে পড়া, বুঝছো, মিনিমাল। এবার আসো সেকেন্ড পার্ট। এই অংশটা আসলে মানে অবজেক্টিভে ভরপুর। আমরা যেরকম স্কিপ করে আসছি ফার্স্টের পার্টটুকু, যেহেতু সমীকরণ আরো এক্সট্রা অনেক জিনিস আছে, ওইগুলা তেমন লাগে না, কিন্তু এই অংশটাতে আসলে স্কিপ করার সুযোগ কম, এখানে অনেক তথ্য। তাই মনোযোগ দিয়ে শুনো, গল্পে গল্পে আমরা শিখে ফেলবো। আমরা একটু পৃথিবীকে দেখি, চলো। ওকে, তোমার বইতেও তুমি এই যে এই ছবিটাকে ওইরকম করে ব্যবহার করতে পারো। দেখবা, একটু সবাই সুন্দর করে দেখবা, এটা ভালো মতন বুঝবা। এটা একটা পৃথিবী,
পৃথিবীর উত্তর মেরু, দুইটা মেরু আছে, এটা হচ্ছে পৃথিবীর নর্থ পোল, এটা হচ্ছে পৃথিবীর সাউথ পোল। আই হোপ সবাই জানো। আর মাঝখানেরটাকে বলি বিষুব অঞ্চল, তাই না? আচ্ছা, তুমি কি জানো কিনা কম্পাস বানাইতে চুম্বক ব্যবহার করা হয়? চুম্বকের উত্তর মেরু সবসময় উত্তর দিকে ফিরে থাকে, দক্ষিণ মেরু দক্ষিণ দিকে ফিরে থাকে। এবার আমাদের মনে কনফিউশন বা প্রশ্ন জাগলো যে উত্তর মেরু সবসময় কেন উত্তর দিকে ফিরে থাকে, কেন? তাহলে যে হাতে একটা চুম্বক নিয়ে আমি সুতা দিয়ে বেঁধে ঝুলাই দিছি, আমি দেখবো চুম্বকের উত্তর মেরু উত্তর দিকে, দক্ষিণ মেরু দক্ষিণ দিকে। তো মনে প্রশ্ন জাগলো এটা কেন হচ্ছে এরকম। আমরা আমরা না তখন বিজ্ঞানী গিলবার্ট, যিনি কিনা রানী এলিজাবেথের গৃহ চিকিৎসক ছিলেন, উনি চিন্তা করলেন যে পৃথিবীর অভ্যন্তরে নিশ্চয়ই একটা চুম্বক আছে, যেই চুম্বকটা আমার হাতের চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? উনি কল্পনা করলেন যে পৃথিবীর অভ্যন্তরে একটা চুম্বক রাখা আছে, যেটার সাউথ পোলটা হচ্ছে এইদিকে, ঠিক আছে? সাউথ পোলটা হচ্ছে এখানে, আর নর্থ পোলটা হচ্ছে এখানে। ওকে, তো এই ভূচুম্বক, এটার নাম দিচ্ছি আমরা ভূচুম্বক, এই ভূচুম্বকের সাউথ পোল তোমার হাতের চুম্বকের নর্থ পোলকে আকর্ষণ করতেছে, ভূচুম্বকের নর্থ পোল তোমার হাতের চুম্বকের সাউথ পোলকে আকর্ষণ করতেছে। দ্যাটস ওয়াই তুমি একটা চুম্বককে ঝুলাই দিলে সবসময় তার নর্থ পোলটা এই উত্তর দিকে ফিরে থাকতেছে, সাউথ পোলটা সাউথ দিকে ফিরে থাকতেছে। এটা ছিল একটা গ্রহণযোগ্য লজিক, আমরা এখন সেটাই মানি। এবং পৃথিবীর অভ্যন্তরে এরকম কি আসলে বাস্তব অর্থে কোনো চুম্বক রাখা আছে কিনা? উত্তর হচ্ছে না। এটা আমাদের চিন্তা। তাহলে ভাই এরকম আসলে হচ্ছে কেমনে? পৃথিবীর কেন্দ্রটা, কোর, এটা তৈরি হচ্ছে গলিত লোহা নিকেল এসব দিয়ে। ওদের সম্মিলিত একটা প্রভাবে, ওদের সম্মিলিত প্রভাবে মানে এমনই পরিলক্ষিত হয় যেন মনে হয় এরকম একটা চুম্বক ভিতরে রাখা আছে। আসলে এরকম সুন্দর কোনো চুম্বক রাখা নাই, বাট লোহা নিকেল, গলিত লোহা নিকেল গুলো এরকম একটা এফেক্ট আমাদের দেখায়। এবং বিজ্ঞানী গিলবার্ট প্রথম বলেন যে পৃথিবী একটা বিরাট চুম্বক। ওকে, বুঝতে পারছো কিনা? তাহলে এটা আমাদের হাতের চুম্বক, আর এটা হচ্ছে ভূচুম্বক। এটার নাম কি দিছি বলো? ভূচুম্বক। খেয়াল করো, ভূচুম্বকের দক্ষিণ মেরুতে তুমি যদি আসতে চাও, তাহলে নর্থ পোল থেকে তোমাকে কতটুকু আসতে হবে? 2500 কিলোমিটার। আর সরি, 2500 না 2200, দাঁড়াও দেখি। ভৌগোলিক উত্তর মেরু থেকে 2500 কিলোমিটার পশ্চিমে, ঠিক আছে, ঠিকই বলেছি। ওকে বাচ্চারা, যেটা বলতেছিলাম তোমাকে, তাহলে তুমি কতটুকু আসবা বলো? 2500 কিলোমিটার। 2500 কিলোমিটার পশ্চিমে যদি আসো, আচ্ছা এটা পশ্চিম, উপর দিকে সবসময় উত্তর, নিচের দিকে দক্ষিণ, তাহলে এটা পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। আশা করি সাদি ভাইয়ের ম্যাপ যারা বুঝছো তারা এই পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ বুঝবা। আচ্ছা, তো নর্থ থেকে, এটা নর্থটা হচ্ছে কি বলো? ভৌগোলিক উত্তর মেরু, আর এটা হচ্ছে কি ভূচুম্বকের দক্ষিণ মেরু। এখানে আসতে চাইলে তোমাকে 2500 কিলোমিটার এদিকে আসতে হবে। অপরদিকে এইখান থেকে তুমি যদি এখানে পৌঁছাইতে চাও, ভূচুম্বকের উত্তর মেরুতে পৌঁছাইতে চাও, তখন তোমাকে কত কিলোমিটার আসতে হবে? 2200 কিলোমিটার। ওকে, আচ্ছা, আসলে তুমি ভূচুম্বকের উত্তর মেরু পাবা। এটা কোথায় পড়ছে? এটা পড়ছে কানাডার উত্তরে বুথিয়া নামক একটা উপদ্বীপে এই দক্ষিণ মেরুটা পড়ছে। আর এই উত্তর মেরুটা কোথায় পড়ছে? উত্তর মেরুটা পড়ছে হচ্ছে ভিক্টোরিয়া অঞ্চলে, অ্যান্টার্কটিকা মহাদেশে ভিক্টোরিয়া অঞ্চল। নামগুলা বইতে লেখা আছে, একটু পড়তে পারো। এটাকে আমরা বলি হচ্ছে, এটা উত্তর মেরু না, এটাকে বলি নীল মেরু। তো তুমি এখানে মনে রাখবো হচ্ছে উনি। তাহলে ভূচুম্বকের উত্তর মেরুকে আমরা কি বলি বলো? উত্তর। উ দিয়ে হচ্ছে উত্তর, আর নি দিয়ে হচ্ছে নীল। ওকে, আচ্ছা। আর এইটা ভূচুম্বকের দক্ষিণ মেরু না, এটাকে তাহলে উনি দলা। উনি সবসময় দলা পাকায় থাকে, অথবা উনি মাইনুল ভাইয়ের মতো ধলা, এটাও হতে পারে। তাহলে আমাদের ময়মনসিংহের ধলা মানে অনেক ফর্সা, আমরা যদিও রেসিজম করতে চাই না। দ দিয়ে হচ্ছে দক্ষিণ, আর ল দিয়ে কি বলো? লাল, ঠিক আছে? তাহলে ভূচুম্বকের দক্ষিণ মেরুকে বলবা লাল মেরু, উত্তর মেরুকে বলবা নীল মেরু। এই এখন আরেকটা ব্যাপার একটু দেখো, আমি দুইটা রেখা টানতেছি। একটা, এটাকে বলি ভৌগোলিক মধ্যরেখা, নীল রঙে টানতেছি। এটা হচ্ছে ভৌগোলিক মধ্যরেখা, যেটা ভৌগোলিক উত্তর আর দক্ষিণ মেরুর সাথে মিলছে। এখন একটা রেখা টানতেছি, এটাকে বলি ভূচুম্বকের মধ্যরেখা। কি বলতেছি বলো? ভূচুম্বকের মধ্যরেখা। তাহলে ভৌগোলিক মধ্যরেখার সাথে ভূচুম্বকের মধ্যরেখা একটা কোণ তৈরি করছে না বলো? তাহলে এই কোণের মানটা তোমার জন্য লাগবে। কোণের মানটা কত?
কোণের মানটা এই বইতে দেওয়া আছে 18 ডিগ্রি, আর তোমার ইসের বইতে তপন স্যারের বইতে দেওয়া 11.5 ডিগ্রি। যেটা থাকে অপশন এটা দাগাবা, দুইটা যদি থাকে থাকবে না। এটা কত বলো? 18 ডিগ্রি। এই কোণটার মান হচ্ছে 18 ডিগ্রি। কার কার মধ্যে? ভূচুম্বকের মধ্যরেখা আর হচ্ছে ভৌগোলিক মধ্যরেখা। বলো। এই আমরা এই আলোচনাটুকু বুঝছি কিনা? বুঝলে খুব ভালো। তাহলে আমরা পড়ে ফেলছি, এই অংশটা পড়ে ফেলা শেষ আমাদের। এখানে যে যে তথ্যগুলো ছিল, ওকে, এই তথ্যগুলো আমাদের পড়া হয়ে গেছে। তারপর চলো সামনে আগাই। এই যে পৃথিবী নিজে একটা বিরাট চুম্বক, গিলবার্ট বলছে, কয়েকটা রাশি দিছে। তাহলে ভূচুম্বকের মেরু আমরা দেখাইলাম তোমাকে। ভূচুম্বক যেটা মাটির নিচে আছে, চিন্তা করতেছি তার যে মেরুগুলো, চুম্বক অক্ষ যে মাঝখান দিয়ে যে টানটা দিলাম ওইটাই চুম্বক অক্ষ, চুম্বক মধ্যতল। আচ্ছা, তোমার লাগবে হচ্ছে এখানে জ্যামিতিক দৈর্ঘ্য। কিভাবে জ্যামিতিক দৈর্ঘ্য বের করবা, বা কিভাবে হচ্ছে তুমি মানে জ্যামিতিক দৈর্ঘ্য কি আর চুম্বক দৈর্ঘ্য কি? একটা চুম্বক হাতে নিলে তার এখান থেকে এই পর্যন্ত এটা তার জ্যামিতিক দৈর্ঘ্য, যেটা স্কেল দিয়ে মেপে ফেলতে পারবা। কিন্তু তার যে পোল থাকে চুম্বকের ভেতরে, একটা নর্থ পোল সাউথ পোল বলে একটা পয়েন্ট তুমি যদি বিচার করো, তাদের মধ্যে ডিস্টেন্সকে তুমি বলবো চুম্বক দৈর্ঘ্য। তাহলে অবশ্যই জ্যামিতিক দৈর্ঘ্যটা বড় চুম্বক দৈর্ঘ্যের থেকে। যদি উপরে চুম্বক দৈর্ঘ্য রাখো, নিচে জ্যামিতিক দৈর্ঘ্য রাখো, অনুপাত করলে কত হবে? 0.85। তার মানে যদি জ্যামিতিক দৈর্ঘ্য 1 মিটার হয়, চুম্বক দৈর্ঘ্য কত হবে বলো? 85 সেন্টিমিটার। বুঝতেছ? এই আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এটাতে স্টার্ট দাও। এই আমি কিন্তু সব পড়াচ্ছি না, আমি কি সব পড়াচ্ছি বাচ্চারা বলো? কত বড় চ্যাপ্টার, সিলেক্টিভলি যাচ্ছি, বলে দিচ্ছি কোনখান থেকে আসবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা থেকে প্রশ্ন আসবে। আসলে ভূচুম্বকত্বের উপাদান 9 কোনটা? প্রথম প্রশ্ন। ভূচুম্বকত্বের উপাদান 3টা, দেখো, বিচ্যুতি, বিনতি আর ভূচুম্বক ক্ষেত্রে আনুভূমিক প্রাবল্য। আরেকটা অপশন দিবে উলম্ব প্রাবল্য। উলম্ব প্রাবল্য কি আমরা উপাদান বলতেছি না, আনুভূমিক প্রাবল্যকে উপাদান বলছি। এখন একটু বুঝতে হবে যে বিচ্যুতি কোণ কি, বিনতি কোণ কি। এই তো ওকে। বিচ্যুতি কোণের আরেক নাম হচ্ছে সংক্রমণ কোণ, এটা ইম্পর্টেন্ট। এবং এটা কিসের কিসের মধ্যে কোণ একটু দেখো তুমি। এটা হচ্ছে দুইটা মধ্যতলের মধ্যে কোণ, ঠিক আছে? চৌম্বক মধ্যতল, এটাই দাগাও খালি, চৌম্বক মধ্যতল আর ভৌগোলিক মধ্যতল। তাহলে চৌম্বক মধ্যতল আর ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী কোণটাকেই বলবো বিচ্যুতি কোণ। দ্যাটস ইট। কি দিয়ে প্রকাশ করবা? থিটা দিয়ে। আর ঢাকার বিচ্যুতি কোণটা অবশ্যই ইম্পর্টেন্ট, হাফ ডিগ্রি পূর্ব, হাফ ডিগ্রি পূর্ব। আচ্ছা, বিনতিতে চলে আসি। বিচ্যুতি নিয়ে অনেক সুন্দর করে বোঝানো যাবে, কিন্তু এর বাইরে আমার কিছু লাগতেছে না, তাই আমি এটাকে আর বড় করছি না। বিনতিটা একটু বুঝাইতে হবে তোমাকে। আচ্ছা, কল্পনা করো, ধরো এটা হচ্ছে আমাদের আনুভূমিক, ওকে? এটা কি বলো? আনুভূমিক। আনুভূমিক একটা রেখা আঁকলাম। আমি যদি একটা চুম্বককে, ওরে বাপরে, এই লাইটটা তো ভীষণ চোখে লাগে। এটা ধরো আমার একটা চুম্বক, এটা ধরো এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। আমি এটাকে ঝুলাই দিচ্ছি কিসের মধ্যে করে জানো? মনে করো একটা সুতার মধ্যে বেঁধে এটাকে ঝুলাই দিছিলাম। তো কথা ছিল ও আসলে আনুভূমিকের সাথে কি হয়ে থাকবে? সমান্তরাল হয়ে থাকবে, কারণ আমি একদম ভর কেন্দ্র থেকে, ওর যে ভর কেন্দ্র সেখান থেকেই ঝুলাইছি। কিন্তু দুঃখজনক ব্যাপার বা আশ্চর্যের ব্যাপার যে ও আসলে ওর একটা মেরু একটু মাটির দিকে হেলে আছে, একটা মেরু আকাশের দিকে হেলে আছে। তুমি যদি একটা কাঠের দ্বন্দ্ব ঝুলাইতা ভর কেন্দ্র থেকে, তাহলে কিন্তু এটা আনুভূমিকের সমান্তরাল হয়েই থাকতো। তাহলে এখানে আসলে কি কাহিনী ঘটতেছে, বা বিনতি কোণটা আসলে কি? বিনতি কোণটা আসলে আমি যদি একটা চৌম্বক মধ্যরেখা আঁকি, ও পচা হয়ে গেল, আচ্ছা যাই হোক, এ ধরো চৌম্বক মধ্যরেখা। তাহলে এই চৌম্বক মধ্যরেখার সাথে এই যে কোণটা করছে, এটাই হচ্ছে তার বিনতি কোণ, যেটাকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি। কতখানি অবনত হয়েছে সে, সেটাই তার বিনতি। বুঝছো? কতখানি সে নত হয়েছে, এটাই বিনতি কোণ। তো এদিকে আসলে তার চৌম্বক প্রাবল্য কাজ করতেছে। আই ইজ ইকুয়াল টু হচ্ছে আই কে বলি আমরা চৌম্বক প্রাবল্য। চৌম্বক প্রাবল্য একটা ভেক্টর রাশি। তাহলে এটার উপাংশ আছে, প্রাবল্যকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি। এই বরাবর তুমি পাবা হচ্ছে আনুভূমিক উপাংশ, যেটাকে আমি এইচ দিয়ে মার্ক করতে পারি। আর এই বরাবর তুমি পাবা কি বলো? উলম্ব উপাংশ, যেটাকে আমরা ভি দিয়ে মার্ক করতে পারি। রাইট? বুঝতেছো?
যেহেতু প্রাবল্যটা এই বরাবর কাজ করতেছে, উপাংশে ভাগ করলাম। তো এইচ ইজিক্যালটা কি লেখা যায় বলো? ভূমির দিকে কি থাকবে? কস থাকবে না? তাহলে আই কস ডেল্টা, যেদিকে কোণ সেদিকে কস। আর ভি ইজিক্যাল টু কি লেখা যায় বলো? আই, যেহেতু আই কে উপাংশে ভাগ করতেছি, আই সাইন ডেল্টা। এইখানে আমরা বিনতি কোণ দেখলাম, আবার এই যে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক প্রাবল্য, যেটাও কিনা একটা উপাদান, সেটাকেও দেখে ফেললাম। এটাকে কিন্তু ভূচুম্বক ক্ষেত্রের উপাদান বলতেছি না। আমি যদি এই দুটাকে অনুপাত করি, যদি এখানে ভি বাই এইচ লিখি, তাহলে কি লেখা যায় বলতো? তাহলে লেখা যায় আই সাইন ডেল্টা বাই আই কস ডেল্টা। আই কাটা গেলে এখানে কি হবে বলো? ডেল্টা ডেল্টা আবার কেটে দিও না। সাইন ডেল্টা বাই কস ডেল্টা, এটাকে কি লিখতে পারি? টেন ডেল্টা লিখতে পারি না? তাহলে ভি বাই এইচ ইজ ইকুয়াল টু টেন ডেল্টা। তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করে ফেলি। ওকে, আচ্ছা, তোমাকে বলতে হবে যে ডেল্টা এর মান কত হলে ভি ইজ ইকুয়াল টু এইচ হবে? সবাই তাড়াতাড়ি লিখে ফেলো, সময় হচ্ছে 1 সেকেন্ড। বিনতি কোণের মান কত হলে আনুভূমিক আর উলম্ব প্রাবল্য এক হবে? সবসময় কি নর্থ নিচের দিকে থাকে? অনন্যা জাহান দারুণ প্রশ্ন করেছো, ভেরি গুড। যখন তুমি নর্থ পোলে, আমরা তো উত্তর মেরুতে মানে উত্তর গোলার্ধে বাস করি, পৃথিবীর 2টা গোলার্ধ। উপর দিকের বিষুবের উপর দিকে হচ্ছে উত্তর গোলার্ধ, বিষুবের নিচের দিকে হচ্ছে দক্ষিণ গোলার্ধ। ঢাকা অবস্থিত হচ্ছে উত্তর গোলার্ধে। ঢাকায় যদি তুমি একটা চুম্বক ঝুলাও, তাহলে নর্থ পোলটা নিচের দিকে থাকবে। কিন্তু তুমি যদি ব্রাজিলে যাও, ব্রাজিল দক্ষিণ গোলার্ধে, আর্জেন্টিনায় যাও দক্ষিণ গোলার্ধে, ওইখানে গিয়ে যদি একটা চুম্বক ঝুলাও, দেখবা সাউথ পোলটা নিচের দিকে। আমরা এই আলোচনাটায় আসতেছি কেন এরকম হচ্ছে। সবাই পারছো? 45 ডিগ্রি, ভেরি গুড। ওকে, আচ্ছা, ভেরি গুড। এবার তোমার আরেকটা প্রশ্ন দিই, যে তাহলে কি হবে বলো? 45 ডিগ্রি ইজি একদম, তাই না? 1/1, তাহলে 1 মানে ইকুয়াল হলে 1, তাহলে 10 45 ডিগ্রির মান 1। আচ্ছা, আরেকটা প্রশ্ন কি দিব তোমাকে? ভি এর মান হচ্ছে 3 একক, এইচ এর মান হচ্ছে 4 একক। আচ্ছা, প্রশ্ন হচ্ছে প্রাবল্য আয়ের মান কত? চুম্বক প্রাবল্য আয়ের মান কত? শাওন আর্জেন্টিনা চলে যাও, আজকেই চলে যাও, গিয়ে মেসির সাথে দেখা করে ছবি তুলে আমাদেরকে দাও। তার আগে এই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে যাও। ভি ইজ ইকুয়াল টু 3, এইচ ইজ ইকুয়াল টু 4, আয়ের মান কত হবে? দেখি কে পারো, বলে দিব, সমস্যা নেই। কেউ কি পারবে? সূত্রটা লিখে ফেলি। দেখো, যেহেতু এই দুটো উপাংশ, এইচ আর ভি তো আয়ের উপাংশ, তাই না? তাহলে আই ইজ ইকুয়াল টু তুমি কিভাবে পাবা? উপাংশ থেকে মূল ভেক্টরটা কিভাবে পাওয়া যায় বলো? এদেরকে স্কোয়ার করতে হবে, রাইট? তারপর রুট ওভার করতে হবে, তাহলে তুমি মূল ভগ্নাংশ পেয়ে যাবা। এই তো অনেকেই বের করে ফেলছো। তাহলে যেটা দাঁড়াবে রুট ওভার 5, রুট ওভার হচ্ছে 3, ভি এর মান কত রে? 3। তাহলে 3 স্কোয়ার মানে 9, আর এইচ স্কোয়ার হচ্ছে 4 স্কোয়ার মানে 16। 9 আর 16 হচ্ছে 25। তাহলে রুট ওভার 25 করলে কত হবে? 5 হবে না? তাহলে এই টাইপের ছোট অঙ্ক আসলে আমরা পারবো না বলো? অবশ্যই পারবো, ইনশাল্লাহ। বুঝতেছি আমরা? ওকে, আচ্ছা, এখন আমরা দেখব যে বিনতি কোণের মান কোথায় কত হবে, মেরুতে কত, বিষুবে কত। চলো আবার বইতে যাব আমরা। আচ্ছা, চিন্তা করবো খুব সুন্দর করে। মনে করো চুম্বকটাকে তুমি বিষুব অঞ্চলে রাখছো এখানে, রাইট? আচ্ছা, মনে করো চুম্বকটাকে তুমি এইখানে রাখছো। আচ্ছা, আর মনে করো চুম্বকটাকে এইখানে রাখছো। উত্তর গোলার্ধ কোনটা? এই যে বিষুবের উপরে উত্তর গোলার্ধ, বিষুবের নিচে হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে চুম্বকের নর্থ সাউথ, নর্থ সাউথ, আচ্ছা দেখো,
চুম্বকটাকে তুমি যখন বিষুব অঞ্চলে রাখবা, সবাই পূর্ণ মনোযোগ দিয়ে দেখো কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। যখন বিষুব অঞ্চলে রাখবা, এই নর্থ পোলটা তোমার হাতের চুম্বকের নর্থ পোল ভূচুম্বকের সাউথ পোল দিয়ে যেই পরিমাণ আকর্ষণ অনুভব করবে, তোমার হাতের চুম্বকের সাউথ পোলটাও এই ভূচুম্বকের নর্থ পোল দিয়ে ইকুয়াল আকর্ষণ অনুভব করবে। কেন? কারণ এটা মাঝামাঝি জায়গায় আছে, বিষুব অঞ্চলে আছে, তাই ডিস্টেন্সটাও ইকুয়াল, তাই সমপরিমাণ বল অনুভব করবে। ফলে মাটির দিকে কেউ হেলে যাবে না। বিষুব অঞ্চলে তুমি যদি একটা চুম্বককে তার ভরকেন্দ্র থেকে ঝুলায় দাও, তাহলে সে আসলে একদম আনুভূমিকের সাথে সমান্তরালে থাকবে। কেন? কারণ দুই পাশেই সমান বল অনুভব হবে, কোনো এক দিক মাটির দিকে হেলে যাবে না। তাহলে বিষুব অঞ্চলে আমাদের ডেল্টার মান কত হবে? বিনতি কোণের মান কত হবে? 0 ডিগ্রি। আনুভূমিকের সাথে শূন্য কোণ করে থাকবে, আনুভূমিকের সমান্তরালে থাকবে। এই চুম্বকটাকে নিয়ে তুমি মেরুতে গেছো, উত্তর মেরুতে গেছো। এখন গিয়ে তুমি যদি এটাকে ঝুলাই দাও, দেখো এই নর্থ পোলটা এই সাউথ পোল দিয়ে যত প্রবল ভাবে আকর্ষণ হবে, এই সাউথ পোল দিয়ে, এই যে তোমার হাতের চুম্বকের সাউথ পোলটা কি ভূচুম্বকের নর্থ পোল দিয়ে আকর্ষিত হবে? এর কোনো খোঁজই নাই, এ কত দূরে, এর কোনো আকর্ষণই অনুভব করবে না। তাহলে তখন চুম্বকটা ঝুলাইলে কি হবে বলো? তোমার হাতের চুম্বকের নর্থ পোলটা ভূপৃষ্ঠের দিকে একদম এরকম হয়ে থাকবে, নর্থ পোলটা একদম নিচের দিকে হয়ে থাকবে। কেন? কারণ এটা কোথায় আছে? মাটির নিচে, ভূপৃষ্ঠের ভেতরে আছে ভূচুম্বকের সাউথ পোল, রাইট? তাহলে তোমার হাতের চুম্বকের নর্থ পোলটা কি একদম তার দিকে ফিরে থাকবে। তখন তুমি ভরকেন্দ্র থেকে একটা চুম্বককে ঝুলাইলেও সেটা সবসময় কি হয়ে থাকবে বলো? এরকম হয়ে থাকবে। তাহলে আনুভূমিকের সাথে সে কত কোণ করে আছে? 90। তাহলে এখানে এখানে বিনতির মান কত বলো? 90। একই কারণে দক্ষিণ মেরুতে আসলেও ডেল্টার মান কত হবে? 90। কিন্তু এইখানে মাটির দিকে কোনটা মুখ করে থাকবে? সাউথ পোল। কারণ এই সাউথ পোলটা এই নর্থ পোল দিয়ে খুব বেশি আকর্ষিত হবে, ওয়ারাস এই নর্থ পোল, তোমার হাতের চুম্বকের নর্থ পোল ভূচুম্বকের সাউথ পোল দিয়ে কোনো খোঁজই নেই, এটা তাহলে আসমানের দিকে ফিরে থাকবে এই নর্থ পোল। আর সাউথ পোল মাটির দিকে ফিরে থাকবে। কেন? কারণ এই যে ভূচুম্বকের নর্থ পোলটা এটাকে অনেক আকর্ষণ করতেছে, তাই। তাহলে এখানেও শেষ একদম সোজা হয়ে আসছে। তাহলে আনুভূমিকের সাথে কত কোণ করে আসছে? 90 ডিগ্রি। বলো আমরা পারবো কিনা যে বিনতিতে, সরি মেরুতে বিনতি কত? 90, আর বিষুবে কত? 0। বলো বুঝতেছি কিনা, এই অংশটা বুঝলাম কিনা বলো। এইচ হচ্ছে হরিজন্টাল উপাংশ আর ভি হচ্ছে ভার্টিক্যাল উপাংশ, এই জন্য এইচ আর ভি ধরতেছি। ওকে, বলো বুঝতে পারছো কিনা বাচ্চারা এই আলোচনাটা? বিনতি কোণ কেন মেরুতে 90, কেন বিষুবে 0? তাহলে তুমি যতই দেখো ওইদিকে যেতে থাকবা, নর্থ পোলটা ততই নিচে যেতে থাকবে, মাটির দিকে যেতে থাকবে। একদম মেরুতে গেলে নর্থ পোলটা একদম মাটির দিকে ফিরে থাকবে। বইয়ে বিষুবে 30 দেওয়া, কি বলো? মেরুতে 90 হবে, বিষুবে 0 হবে? কোন বইতে এরকম দেওয়া আছে? ওকে, চলো আগাই। আচ্ছা, তাহলে এখানে বিনতির ক্ষেত্রে দেখো 2 মেরুতে বিনতি 90, বিষুবে 0। ঢাকার বিনতি 31 ডিগ্রি নর্থ। এই কথা মানে কি? ঢাকায় তুমি যদি একটা চুম্বককে ঝুলায় দাও, তাহলে তার নর্থ পোলটা 31 ডিগ্রিতে, আনুভূমিকের সাথে নর্থ পোলটা 31 ডিগ্রি করে থাকবে, নিচের দিকে করে থাকবে। এটাই হচ্ছে ঢাকার বিনতি কোণ, 31 ডিগ্রি নর্থ। বিচ্যুতি কোণে মেনশন থাকে পূর্ব পশ্চিম, আর বিনতি কোণে মেনশন থাকে নর্থ না সাউথ। আনুভূমিক উলম্ব প্রাবল্য আমরা পড়ে ফেলছি, সমীকরণ এগুলো আমরা পড়ে ফেলছি, মানগুলো পড়বো, ঠিক আছে? কোথায় কত ঢাকার। আচ্ছা, এই দেখো 1 নম্বর প্রশ্নের উত্তর পারবা কিনা। 1 নম্বর কি বের করতে বলছে? আনুভূমিক উপাংশের মান দেওয়া আছে, মানে এইচ, এইচ এর মান দেওয়া আছে, বিনতি কোণ ডেল্টা দেওয়া আছে। তোমাকে কি বলছে? উলম্ব উপাংশের মান বের করতে বলছে। তো তুমি অলরেডি ভি বাই এইচ ইজ ইকুয়াল টু 10 ডেল্টা এটা শিখে ফেলছো। তাহলে দেখো এখানে ডেল্টার মান দেওয়া আছে কত? 60। এই 60 লিখতে গিয়ে 30 লিখে ফেলছি। 60, 1060 মান কত রে? √3। আচ্ছা, আর তোমার এইচ এর মান দেওয়া আছে হচ্ছে 89। তাহলে 89 ইন্টু √3 করলেই আমরা উলম্ব উপাংশ ভি এর মান পেয়ে যাব। এখন অনেকে বলবো আমাকে, ভাই এটা তো ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না। এটা বললে হবে না বাচ্চারা। √3 মান তুমি 1.7 ধরে করে ফেলবা, ঠিক আছে? এটা আসলে 1.7 সামথিং, আর √2 আসলে তুমি 1.4 ধরে করে ফেলবা। যে মানটা আসবে তার চেয়ে একটু বেশি যেটা, ওটা সিলেক্ট করবা।
এটা 1.42 আই গেস, এটা 1.71, বুঝছো? তো এখানে তুমি যে 1.7 দিয়ে 79 গুণ করো তাহলে এটা আসবে। তো এটা ক্যালকুলেটর নাই, এই জন্য পারি নাই, এটা বললে হবে না। ওকে, তাহলে আমরা বিচ্যুতি, বিনতি, আনুভূমিক প্রাবল্য, উলম্ব প্রাবল্য এগুলো পরে শেষ করলাম। ওকে, এরপর আসো আমরা কয়েকটা বিশেষ ধর্ম নিয়ে পড়ি। প্রথমে ভ্রামক। তাহলে কিভাবে আমরা ভ্রামক, চুম্বক ভ্রামক কেমনে বের করব? দেখো, এটা একটা চুম্বক বলরেখাগুলোর দিক মনে আছে? চুম্বকের বাইরে নর্থ থেকে সাউথ, আর চুম্বকের ভেতরে কোনটা? সাউথ থেকে নর্থ। তাহলে মনে করো এই চুম্বকের দৈর্ঘ্যটা, চুম্বক দৈর্ঘ্য নর্থ থেকে সাউথ পোলের দৈর্ঘ্য, এটাকে আমরা ধরলাম হচ্ছে 2L। কেন 2L ধরলেন? এই যে মাঝখান থেকে এইটুকু L, এইটুকু L, তাহলে কত হইলো? 2L। ওকে, আর 2L এর দিকটা কোথায়? সাউথ থেকে নর্থ। এবং প্রত্যেকটা মেরুর একটা মেরু শক্তি আছে, এই মেরু শক্তিকে আমরা ধরতেছি হচ্ছে M। মেরু শক্তির একক কি বলো? অ্যাম্পিয়ার মিটার। ওকে, মেরু শক্তিকে মানে একটা শক্তিশালী চুম্বক তোমার হাতে থাকলে মেরুতে অনেক স্ট্রং আকর্ষণ বা বিকর্ষণ থাকবে, সেটার মেরু শক্তি বেশি। আর এটার মেরু শক্তি যদি কম হয়, দুর্বল চুম্বক হয়, তাহলে সেটার কম। এটার একক কি বলো? অ্যাম্পিয়ার মিটার। তো তুমি তার চুম্বক ভ্রামক কিভাবে বের করবা? চুম্বক ভ্রামক বড় হাতের M ইজিক্যাল টু মেরু শক্তি ইন্টু 2L। একক কি দাঁড়াবে? 2L এর একক হচ্ছে মিটার, মেরু শক্তির একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, তাহলে এটার একক কি হবে? অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। দিক কোন দিকে হবে বলো? দিক হবে সাউথ থেকে নর্থের দিকে, কারণ চুম্বকের ভেতরে বলরেখার দিকও সাউথ থেকে নর্থের দিকে। পারলাম? ওকে, চুম্বক আবেশের একক কি? পরীক্ষাতে আসলো। তো আমার বাচ্চারা জানে চুম্বক আবেশকে কি দিয়ে প্রকাশ করে? বি দিয়ে প্রকাশ করে। তাহলে চুম্বক আবেশের একক কি? বিটি, মানে বি এর জন্য টি মানে টেসলা। বাকিগুলো পারবো। কুড়িবিন্দুর কথাটা আমরা বলবো সামনে। কুড়িবিন্দু হচ্ছে এমন একটা টেম্পারেচার, তাহলে পরীক্ষা আসতে পারে কুড়িবিন্দু কি? এটা একটা তাপমাত্রা। এই তাপমাত্রায় চুম্বক তার চুম্বকত্ব হারিয়ে ফেলে। তোমার হাতে মনে করো একটা চুম্বক আছে, তুমি এটাকে তাপ দিয়ে এটার চুম্বকত্ব নষ্ট করে ফেললা। যেই তাপমাত্রায় চুম্বকত্ব নষ্ট হয়ে যাবে, যেই ন্যূনতম তাপমাত্রায়, তাকেই কুড়িবিন্দু বলে। তুমি কয়েকটা কুড়িবিন্দু শিখে রাখতে পারো, ঠিক আছে? যেমন নিকেল, কোবাল্ট, আর হচ্ছে তুমি আয়রন, এদেরটা। তো নিকেলেরটা হচ্ছে নিচে নিচে কত? 400 ডিগ্রি সেন্টিগ্রেড। কোবাল্টেরটা হচ্ছে একটু বেশি, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আয়রনেরটা হচ্ছে কত বলতো? 770। 770 না, নাকি 1043? 1043 হলে 770ই হওয়ার কথা। হ্যাঁ, 770 ডিগ্রি সেন্টিগ্রেড। আর তুমি কেলভিনে বললে খুব সম্ভবত 1043 কেলভিন। তো এগুলো কেলভিনে নিতে পারবা, সমস্যা নাই তো। এগুলো হচ্ছে কি? ওদের কুড়িবিন্দু। এরা এই নিকেল, কোবাল্ট, আয়রন দিয়ে তুমি চুম্বক বানাবা। এই চুম্বকের চুম্বকত্ব নষ্ট করতে হলে তাদেরকে এই টেম্পারেচারে উত্তপ্ত করবা। ঠিক আছে, লিখে নাও একটু। চুম্বক ফ্লাক্স ঘনত্ব পড়ায় ফেলছি না তোমাদের? চুম্বক ফ্লাক্স ঘনত্বকে বি দিয়ে প্রকাশ করতেছি। ফ্লাক্স হচ্ছে ফাই, এটাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই ঘনত্ব পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে দুইটা রাশি আছে, এগুলো না সবগুলো আনুপাতিক রাশি। যাদের ভালো মনে থাকে তারা একটু পড়তে পারো, আর যাদের ভালো মনে থাকে না তাদের তো আসলে কিছু করার নাই। যেমন দেখো, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অথবা ম্যাগনেটিক ইন্টেন্সিটি, যেটাকে আমরা চুম্বক প্রাবল্য বলতেছি। আরেকটা কি জানো? একটা চুম্বক তীব্রতা, একটা চুম্বক আয়ন তীব্রতা। কই যে আছে, দাঁড়াও দেখি, নিচে আছে। তো এগুলো আসলে তোমার যদি সময় থাকে তুমি একটু পড়বা যে কোন কোন রাশির অনুপাতকে কি বলতেছি। একটা চুম্বক তীব্রতা, একটা চুম্বক আয়ন তীব্রতা, এটা ম্যাগনেটিক ইন্টেন্সিটি, এটা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। তো এগুলোতে একটু একটু পার্থক্য আছে, আমি একদম ডিপ ডিটেলসে যাচ্ছি না। চুম্বক প্রবেশ্যতা তুমি কিভাবে পাবা? দেখো, যদি তুমি চুম্বক ক্ষেত্রকে তুমি যদি চুম্বক তীব্রতা দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি চুম্বক প্রবেশ্যতা পাবা। এটার মান আমরা আগেই শিখে চলে আসছি। চুম্বক ধারকতার ব্যাপারটা কি? চুম্বক ধারকতা হচ্ছে কে কতখানি চুম্বকত্ব ধরে রাখতে পারতেছে। যেমন ধরো, তুমি একটা লোহার, মনে করো, আচ্ছা কি দিয়ে বুঝাবো, মনে করো এই রিমোটটা, এটা একটা ধরো চুম্বক, আর এটা মনে করো একটা লোহা, সাধারণ লোহা। তাহলে চুম্বকের কাছে আমি লোহাটা নিয়ে আসলাম, এটার স্পর্শে কিন্তু এটাও চুম্বক হয়ে গেছে, জানো? এটা চুম্বকের সাথে যখন একটা লোহা লেগে থাকে, সেই লোহাটাও একটা চুম্বক।
ওকে, এই লোহাটাকে এখন আমি ধরো কিছু লোহার গুঁড়ার মধ্যে দিলাম, লোহার গুঁড়া বা তার কাটার মধ্যে ছোট ছোট, এই তার কাটাগুলো কিন্তু এই লোহার গায়ে লেগে থাকবে, তাই না? এইবার যেই না আমি আসল চুম্বকটা সরাই ফেলবো, এই তার কাটাগুলো এখানে যে লেগেছিল বা লোহার গুঁড়াগুলো সেগুলা ঠাস করে পড়ে যাওয়ার কথা না, তুমি দেখবে কয়েকটা পড়ে গেছে, বাট কয়েকটা এখনো লেগে আছে। তার মানে কি, চুম্বকটাকে অপসারণ করার পরেও তার মধ্যে কিছু ধারকত্ব আছে বলেই সে আসলে চুম্বকত্বকে অল্প সময় ধরে রাখছে, কিছুক্ষণের জন্য তার মধ্যে চুম্বকত্বটা সে ধরে রাখতে পারছে। এই জন্যে ছোট ছোট তারকাটাগুলো এখনো তার গায়ে লেগে আছে, যদিও সে চুম্বক না। ধারকত্বের ব্যাপারটা বুঝছো? আচ্ছা, আচ্ছা, একজন জিজ্ঞেস করতো মার্কারি কত। সাদিয়া, মার্কারি ফেরো চুম্বক না, মানে মার্কারি দিয়ে তুমি চুম্বক বানাইতে পারবা না, তো যেটাতে চুম্বক বানানো যাবে না তার কুড়িবিন্দু থাকবে না, বুঝছো? আচ্ছা, ওকে, কোথায় আছি বলো তাইলে? তাহলে এইগুলা যারা পারো একটু দেখবা, না পড়লেও প্যারা নাই। এককগুলো দেখো যে চুম্বকায়ন তীব্রতার একক কি, অ্যাম্পিয়ার পার মিটার। ওকে, বুঝাইতে মন চায় কিন্তু এত বেশি বুঝানোর দরকার নাই। এখানে দুইটা রাশি আছে, খেয়াল করো। মিউ আর, এটা হচ্ছে আপেক্ষিক প্রবেশ্যতা। তোমরা আপেক্ষিক ভেদ্যতা পড়ছো না, আপেক্ষিক ভেদনযোগ্যতা? তাহলে আপেক্ষিক প্রবেশ্যতা তুমি বুঝতেছো, বায়ু মাধ্যমের সাপেক্ষে একটা মাধ্যমের প্রবেশ্যতা। আচ্ছা, আর এক্স এম হচ্ছে আমাদের চুম্বক গ্রাহিতা। তাহলে একটা ব্যাপার খেয়াল করো যে চুম্বক গ্রাহিতার সাথে এক যোগ করলে আমরা আপেক্ষিক প্রবেশ্যতা পেয়ে যাব সবসময়। তাহলে আপেক্ষিক প্রবেশ্যতা, আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতাটা বড়, ঠিক আছে? আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতাটা গ্রাহিতা থেকে সবসময় এক বড়। আচ্ছা, সামনে লাগবে আমাদের। এবার চুম্বককে আমরা এই 5 ভাগে ভাগ করতে পারি: প্যারা, ডায়া, ফেরো, ফেরি চুম্বকত্ব আর এন্টি ফেরো চুম্বকত্ব। দেখাচ্ছি তোমাকে। প্যারাচুম্বকের ক্ষেত্রে আমাদের এদের নামগুলো পড়তে হবে, কারা কারা প্যারাচুম্বকত্ব দেখাচ্ছে। এটার জন্য তুমি মনে রাখতে পারো কি, একটা ছন্দ মনে রাখতে পারো যে কারা প্যারাচুম্বক। আচ্ছা, তোমরা হিরো আলমের গান শুনছো? হিরো আলমের মতো যদি কেউ আরেকজন গান গাওয়া শুরু করে, আমি মনে করি গান এবং নাচ এই দুইটা ব্যাপার যারা পারে শুধু তাদেরই করা উচিত। যারা পারে না, যেমন ধরো আমি নিজে কখনোই গলা খুলে গান গাইনি, এখন কেউ যদি আমাকে গুলিও করে ফেলে আমি গান গাইবো না, কারণ এটা মানে খুবই জঘন্য হবে। যেটা বলতে চাচ্ছি তোমাকে, যে নেমোনিকের ব্যাপারটা বুঝাইতে গিয়ে আসলে আমরা অন্য কথায় হারাই গেছি। কেউ একজন হিরো আলমের মতো গান গাচ্ছে, তাহলে সবাই কি করবে? তারা পিটাবে না? তাহলে তুমি এখানে যেটা মনে রাখবা যে সবাই ওকে ছোট আলম মনে করে, হিরো আলমের ছোট ভাই কি ছোট আলম, সবাই ওকে ছোট আলম, এখানে লিখতেছি মিলাই মিশে, মনে করে পিটালো। কি নৃশংস, নৃশংস হয় উচিত। তুই গান গাইবি, একা একা গা, টয়লেটে গিয়ে গা, একা ঘরে গা। গান গাইতে না পারলে অবশ্যই সবার সামনে গাওয়া উচিত না। আচ্ছা, এখন এটাকে আমরা লিখবো যে কোনটা দেখি। সবাই দিয়ে মনে রাখবো হচ্ছে এসবি। এসবি মানে কি জানো? এন্টিমনি, ঠিক আছে? এসবি মানে এন্টিমনি। ও দিয়ে মনে রাখবো হচ্ছে অক্সিজেন। ও দিয়ে কি? অক্সিজেন। এখানে আবার লিখছে তরল, নর্মাল অক্সিজেন হইলেও হবে, বাট তরল লিখলাম। ছোট দিয়ে মনে রাখবো হচ্ছে সোডিয়াম। ছোট দিয়ে কি বলো? সোডিয়াম। আলম দিয়ে দুইটা মনে রাখবা, অ্যালুমিনিয়াম এবং অ্যামোনিয়াম, ঠিক আছে? অ্যালুমিনিয়াম এবং অ্যামোনিয়াম। মনে দিয়ে হচ্ছে ম্যাঙ্গানিস। মনে দিয়ে কি বলো? ম্যাঙ্গানিস। করে দিয়ে হচ্ছে ক্রোমিয়াম। ওকে, আর পিটালো দিয়ে হচ্ছে দুইটা, প্লাটিনাম আর হচ্ছে প্যালাডিয়াম। এই হচ্ছে আমাদের সব প্যারাচুম্বক। প্যারাচুম্বকের ক্ষেত্রে যেটা হবে, তাদের অরবিটালে মানে বেজোর ইলেকট্রন থাকবে, ঠিক আছে? একটা হইলেও বেজোর ইলেকট্রন থাকবে তাদের অরবিটালে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে দেখো, ওদের অরবিটালে কিন্তু একটা বেজোর ইলেকট্রন থাকে, তাই না? ওয়ারেস, তাহলে সোডিয়ামকে আমি প্যারাচুম্বক বলতে পারতেছি। কিন্তু যদি আমি সোডিয়াম আয়নের কথা বলি, সোডিয়াম আয়নে কি কোনো বেজোর ইলেকট্রন আছে বলো? এটার ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s1 কিন্তু নাই, কোনো বিজোড় ইলেকট্রন নাই, একদম সব পূর্ণ। তাহলে কোনো বিজোড় ইলেকট্রন না থাকলে এটা কি হবে বলো? এটা হবে ডায়াচুম্বক, ঠিক আছে? নিষ্ক্রিয় গ্যাস সবাই কি বলো? ডায়াচুম্বক। এক্সাম্পলটা শিখাইলাম, কোনটা আসলে কি কি আচরণ করবে তোমাকে বলতেছি, সমস্যা নেই।
ওকে ওকে আচ্ছা, এই ছবিটার দিকে একটু তাকাও। এই ছবি দিয়ে কি বুঝাইছে? এই ছবিতে বুঝাইছে এগুলো হচ্ছে চুম্বক বলরেখা, আর এইটা হচ্ছে একটা প্যারাচুম্বক পদার্থ। এটা কি বলো? প্যারাচুম্বক পদার্থ। ওকে, তাহলে এই প্যারাচুম্বক পদার্থ চুম্বক বলরেখাগুলোকে হালকা করে আকর্ষণ করছে। ব্যাপারটা কি বুঝা যাচ্ছে? হালকা করে যে আকর্ষণ করছে, বলো, এই বলরেখাগুলোকে তার নিজের কাছে নিয়ে আসছে। তাহলে প্যারাচুম্বক কি করে বলো? বলরেখা দ্বারা, মানে চুম্বক ক্ষেত্র দ্বারা প্যারাচুম্বক হালকা করে আকর্ষিত হয়, বেশি না। নর্মালি যে আকর্ষণ দেখো এরকম না, হালকা করে আকর্ষিত হবে, তখন তাকে তুমি প্যারাচুম্বক বলবা। এবার ডায়াচুম্বকের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে ডায়াচুম্বক। এই ডায়াচুম্বক বলরেখাগুলোকে কি করলো দেখো তো? বিকর্ষণ করে দূরে সরাই দিল না? তাহলে ডায়াচুম্বক বলরেখা চুম্বক ক্ষেত্র দ্বারা হালকা করে বিকর্ষিত হয়। ঠিক আছে, হালকা করে বিকর্ষিত, খুব প্রবল না কিন্তু, দুইটাই হালকা। আচ্ছা, প্যারাচুম্বকের এক্সাম্পল যেহেতু শিখে ফেলছি, ডায়াচুম্বক গুলো পারবো, এগুলো বাদ দিলে ডায়াচুম্বক। ডায়াচুম্বকের মধ্যে তুমি কমনলি জেনে রাখো সব নিষ্ক্রিয় গ্যাস ডায়াচুম্বক। ঠিক আছে, কারণ কি? কারণ এখানে কোনো কি নাই, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোনো বেজুর ইলেকট্রন নাই। আবার ধরো যদি বলি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এখানেও কি আছে? সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, এগুলাও কি নিষ্ক্রিয় গ্যাসের মতো না? এখানেও কোনো বিজুর ইলেকট্রন নাই। সোডিয়াম প্লাসের স্ট্রাকচার হচ্ছে নিয়নের মতো, ক্লোরাইডের স্ট্রাকচার হচ্ছে আর্গনের মতো। তাহলে সোডিয়াম ক্লোরাইড বললে এটা কি? এটাও একটা ডায়াচুম্বক। বুঝতেছো? ওকে, ডায়াচুম্বক পড়ে ফেললাম। ফেরোচুম্বক, যারা প্রকৃত অর্থে তুমি যাদেরকে চুম্বক বলে চেনো, তারাই হচ্ছে ফেরোচুম্বক। ওকে, আচ্ছা, এই যে আব্দুল্লাহ ডায়াচুম্বকের নেমোনিক দিয়ে দিচ্ছে। এই ওর খুব ভালো লাগছে বোধহয় নেমোনিকটা, অনেক মনে থাকার মতোই কিছু একটা বলছে। মনে রাখতে পারো, সমস্যা নেই। কিন্তু আমি দেখছি যে প্যারা এবং ফেরোটা মনে রাখলে ডায়া তুমি এমনি পারবা, রিডিং পড়লেও হবে, তোমার ইচ্ছা। কিন্তু এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে। যেমন তামা, দস্তা, কপার, জিঙ্ক, এরা হচ্ছে ডায়াচুম্বক, একটু জেনে রাখতে হবে। ঠিক আছে, তামা, দস্তা, বিসমাথ, এগুলো হচ্ছে ডায়াচুম্বক, বইতে আছে। ফেরোচুম্বকের এক্সাম্পলটা কিভাবে মনে রাখবো? তুমি ধরো মিস্টার ডিস্কোকে জিজ্ঞেস করতেছো, কি বলো? মিস্টার ডিস্কো, মিস্টার ডিস্কোকে কি জিজ্ঞেস করতেছো? ফেনি কোথায় গেল? ফেনি কোথায়, মিস্টার ডিস্কো ফেনি কোথায় গেল, যদি জিজ্ঞেস করে থাকো তাহলে তুমি হচ্ছে ফেরোচুম্বক। ওকে, তাহলে এটাতে কোনটা দিয়ে কি মুছাবে? মি দিয়ে হচ্ছে মিউ মেটাল, মি দিয়ে কি বলো? মিউ মেটাল, মিউ মেটাল। ডিস্কো দিয়ে হচ্ছে ডিসপ্লোসিয়াম, ডিসপ্লোসিয়াম, এগুলো অন্য বইতে আছে, বুঝছো? আচ্ছা, ফে দিয়ে তো বুঝতেছই আয়রন, নি দিয়ে হচ্ছে নিকেল, কোথায় দিয়ে হচ্ছে কোবাল্ট, ফেনিকো, এটাই কমন সবচেয়ে। আর গ্যালো দিয়ে হচ্ছে গ্যাডোলিনিয়াম আয়ন। ঠিক আছে, এটাকে কি বলতেছি বলো? গ্যাডোলিনিয়াম, গ্যাডোলিনিয়াম। এই হচ্ছে আমাদের ফেরোচুম্বক, যারা প্রকৃত অর্থে চুম্বকের মতো আচরণ করবে, যারা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রবল ভাবে আকর্ষিত হবে। বুঝছো? প্রবল ভাবে আকর্ষিত, দুর্বল না। তাহলে একটা লোহার কাছে একটা চুম্বক নিয়ে গেলে ঠাস করে এসে লেগে যায় না? কিন্তু একটা সোডিয়ামের কাছে তুমি যদি একটা চুম্বককে নিয়ে যাও, সে আসলে ঠাস করে এসে জীবনেও লাগবে না। সে খুবই হালকা চুম্বকত্ব দেখাবে, হালকা ভাবে আকর্ষিত হবে, যেটা তোমার খালি চোখে ধরা পড়তেও পারে, না পড়তে পারে। ঠিক আছে, ওকে, পারবো কিনা বলো? ওকে, আচ্ছা, ফেরি চুম্বককে প্রদর্শন করবে, এটা শিখলে হবে। এটা হচ্ছে ফেরাইট। ফেরাইট হচ্ছে ফেরি চুম্বকত্ব প্রকাশ করবে। এখানে আসলে জিনিসটা কি বুঝাইতে পারলে ভালো লাগবে। ফেরি চুম্বকত্ব দেখাইতে গেলে অবশ্যই দুইটা অংশ লাগবে। যেমন এখানে আয়রন আছে আর অক্সিজেন আছে। তাহলে মনে করো আয়রন একদিকে চুম্বকত্ব দেখাচ্ছে, অক্সিজেন উল্টা দিকে চুম্বকত্ব দেখাচ্ছে। এই দুজনের মিথস্ক্রিয়াতে নিট একটা চুম্বকত্ব কিন্তু থেকে যাচ্ছে। তাহলে এই দুইজন মিলে আছে, স্টিল তাদের মধ্যে একটা চুম্বকত্ব দেখা যাচ্ছে। এটাকে আমরা ফেরি চুম্বকত্ব বলতেছি। বুঝছো? মানে আয়রন একদিকে চুম্বকত্ব দেখাচ্ছে, অক্সিজেন বিপরীত দিকে দেখাচ্ছে। যদি এটা ইকুয়াল হয় তাহলে তো মিনিমাইজড হয়ে গেল, তার মধ্যে কোনো চুম্বকত্ব আর দেখতে পাবো না।
কিন্তু ফেরি চুম্বকত্বতে দুইটা ইকুয়াল হয় না, একটা একটু বেশি একটা একটু কম, ফলে নিট একটা চুম্বকত্ব থেকে যায়, এটাই ফেরি চুম্বকত্ব। না বুঝলে কোনো প্যারা নাই, এক্সাম্পলটাই লাগবে আমার, যে ফেরি চুম্বকত্ব কোথায় দেখা যায়, Fe3O4 ফেরাইটের মধ্যে দেখা যায়। তারপর আসে হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিজম। আচ্ছা, শুধু কে দেখায় এটা শিখো, ঠিক আছে? ম্যাঙ্গানিজ অক্সাইড আর ম্যাঙ্গানিজ ফেরাইট। ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ ফেরাইট অ্যান্টি ফেরোচুম্বকত্ব দেখাচ্ছে। ম্যাঙ্গানিজ কি চুম্বকত্ব দেখায় তুমি লিখে ফেলো। ম্যাঙ্গানিজ, শুধু ম্যাঙ্গানিজ বললে কি দেখাবে? আচ্ছা, অ্যান্টি ফেরোচুম্বকের ক্ষেত্রে যেটা হয়, টেম্পারেচার বাড়াতে বাড়াতে একটা লেভেলে গেলে তার চুম্বকত্বটা সর্বোচ্চ হয়, এটাকে আমরা বলি নীল টেম্পারেচার। বিজ্ঞানী নীলের নাম অনুযায়ী টেম্পারেচার নাম কি দিছি বলো? নীল টেম্পারেচার। তাহলে নীল টেম্পারেচার চুম্বকত্ব কিরকম? সর্বাধিক। নীল টেম্পারেচার কার ক্ষেত্রে পাওয়া যাবে? অ্যান্টি ফেরোচুম্বকের ক্ষেত্রে, ঠিক আছে? কার ক্ষেত্রে পাবা বলো? অ্যান্টি ফেরোচুম্বকের ক্ষেত্রে এটা পাবা। প্যারাম্যাগনেটিক অনন্যা, ভেরি গুড। আচ্ছা, ওকে, তাহলে নীল টেম্পারেচার পাওয়া যাবে অ্যান্টি ফেরোচুম্বকের ক্ষেত্রে। এখানে চুম্বকত্ব কেমন হবে? সর্বাধিক। এবার বলো কুড়ি চুম্বকত্ব কার ক্ষেত্রে? কুড়ি বিন্দু কার কাছ থেকে পাবা? নীল টেম্পারেচার না, কুড়ি টেম্পারেচার বা কুড়ি বিন্দু, সেটা কিন্তু অ্যান্টি ফেরোতে পাবা না, সেটা পাবা ফেরোচুম্বকের ক্ষেত্রে, ফেনিকো ওদের ক্ষেত্রে, রাইট? এবং কুড়ি বিন্দুতে এটা চুম্বকত্ব কেমন হবে? সর্বনিম্ন, মানে জিরো। কুড়ি বিন্দুতে চুম্বকত্ব হবে জিরো। বুঝতে যাচ্ছে? ওকে, এই তো পারতেছো। এখন একটা ইম্পর্টেন্ট জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে প্যারা, ডায়া আর ফেরোর মধ্যে পার্থক্য। বিশ্বাস করো খুবই ইজি, 11টা করে পয়েন্ট আছে। আসলে 33টা পয়েন্ট চিন্তা করলে ভুল হবে, কারণ আমরা আসলে তুলনা করে একবারে পড়ে ফেলতে পারি। ফেরোরটা যখন পড়বো তখনই প্যারা আর ডায়ারটা সাথে সাথে পড়ে ফেলতে পারি। এটা বৈশিষ্ট্য আকারে না দিয়ে পার্থক্য আকারে দিলে সবচেয়ে বেস্ট হইতো। আচ্ছা, যেটা বলবো এখন তোমাদের, কিছু বৈশিষ্ট্য আছে যেটা শুধুমাত্র ফেরোচুম্বকের থাকবে, যেটা প্যারা বা ডায়ার থাকবে না। প্রথমেই আমরা সেগুলা লিখে ফেলি, ঠিক আছে? চলো, তাহলে কি কি বৈশিষ্ট্য? যেমন 1 নাম্বার, ফেরোর ক্ষেত্রে তুমি যেমন ধর চুম্বক ধারকতা, এই ধারকত্ব শুধু কার ক্ষেত্রে পাবা? ফেরোর ক্ষেত্রে পাবা। কুড়ি বিন্দু শুধু কার ক্ষেত্রে পাবা? ফেরোর ক্ষেত্রে পাবা, অন্য কারো ক্ষেত্রে পাবা না। তারপর হচ্ছে তোমার হিস্টেরেসিস বলে একটা ব্যাপার আছে, আমি বুঝাবো। হিস্টেরেসিস, এটা শুধু কার ক্ষেত্রে পাবা? তুমি ফেরোচুম্বকের ক্ষেত্রে পাবা। তারপরে আসো, আর কি বলো? চুম্বক ডোমেইন, ডোমেইন শুধু কার ক্ষেত্রে পাবা? ফেরোচুম্বকের ক্ষেত্রে পাবা। আর কি আর কি আর কিছু কি আছে? না। তাহলে এই যে 4টা বৈশিষ্ট্য লিখলাম, এগুলো শুধু কার বৈশিষ্ট্য? ফেরোচুম্বকের। প্যারাচুম্বক বা ডায়াচুম্বকের এগুলা নাই। তাহলে এখানে তো হিসাব ইজি হয়ে গেল। আরেকটা ব্যাপার হচ্ছে, ফেরোচুম্বক সবসময় কঠিন হবে। সবসময় কি হবে বলো? সবসময় কঠিন। অপরদিকে তুমি প্যারা বা ডায়ার মধ্যে কিন্তু তরল, কঠিন, গ্যাস সবই পাইতে পারো। ওকে। আর ফেরোচুম্বক চুম্বক দ্বারা খুব বেশি আকর্ষিত। ডায়াচুম্বক কি হবে? খুব হালকা বিকর্ষিত। প্যারাচুম্বক কি হবে? খুব হালকা আকর্ষিত। তাহলে আমরা কিন্তু পয়েন্টগুলো পড়ে ফেলতেছি। পরিবিন্দু আছে ফেরোর, কিন্তু ডায়া বা প্যারা নাই। এবার আসো, 2টা পয়েন্ট একসাথে পড়তে হবে। এটা হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, আর এটা হচ্ছে চৌম্বক গ্রাহিতা। চৌম্বক গ্রাহিতাকে আমরা এক্সএম দিয়ে প্রকাশ করি। তো চৌম্বক বা এটাকে কে দিয়েও প্রকাশ করা হয়, ঠিক আছে? চৌম্বক গ্রাহিতাকে কে দিয়েও প্রকাশ করা যায়, এক্সএম দিয়েও প্রকাশ করা যায়। ফেরোর ক্ষেত্রে আমরা একটা এখানে লিখি, ফেরো, ফেরো, প্যারা আর হচ্ছে ডায়া। তাহলে আমরা যদি ওদের চৌম্বক গ্রাহিতা এক্সএম চিন্তা করি, তাহলে এটা ফেরোর ক্ষেত্রে 0 থেকে অনেক বেশি, প্যারার ক্ষেত্রে বেশি কিন্তু 0 থেকে অল্প বেশি, খুব বেশি না। ডায়ার ক্ষেত্রে সেটা 0 থেকে কম। তুমি যদি এবার আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতার কথা চিন্তা করো, তাহলে এটা 1 থেকে, ফেরোর ক্ষেত্রে 1 থেকে অনেক বেশি। কেন ভাই 1? মনে করে দেখো, চৌম্বক গ্রাহিতা থেকে চৌম্বক প্রবেশ্যতা সবসময় 1 বেশি। আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা এটা থেকে সবসময় 1 বেশি, তাই আমি এখানে 0 না লিখে 1 লিখছি। বলো, হিসাব কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, এই যে কে সমানুপাতিক 1/t, এটাকে তুমি এক্স এম সমানুপাতিক 1/t ও লিখতে পারো। মানে চৌম্বক গ্রাহিতা কিসের উপর ডিপেন্ড করতেছে? তাপমাত্রার। কাদের ক্ষেত্রে? ফেরো এবং প্যারার ক্ষেত্রে, ডায়ার ক্ষেত্রে না। দূর, ফেরো এবং প্যারার ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে, ডায়ার ক্ষেত্রে ডিপেন্ড করবে না। ওকে, আচ্ছা, পড়া হয়ে গেল।
দেখো চৌম্বক ক্ষেত্র অপসারণ করলে চৌম্বকত্ব থেকে যাবে, এটা মানে কি ধারকত্ব, তার ধারকত্ব থাকবে। চৌম্বক ক্ষেত্র স্থাপন করলে দুর্বলতর অংশ থেকে প্রবলতর অংশের দিকে গমন করে। জিনিসটা কি খেয়াল করো, মনে করো এটা একটা চুম্বক, নর্থ সাউথ, এইগুলো হচ্ছে তার বলরেখা। ওকে, তাহলে বলরেখার কাছে যত আসবে তত বেশি বলরেখা ঘন হয়েছে। এই অংশটা হচ্ছে সবল অংশ। তুমি একটা লোহাকে এখানে রাখছো, ঠিক আছে, এটা মনে করো একটা আয়রন। তাহলে আয়রনটা কি করবে বলো, এই দুর্বল অংশ থেকে সবলতর অংশের দিকে চলে আসবে না? ফেরোচুম্বকটা দুর্বল অংশ থেকে সবলতর অংশের দিকে আসতেছে না? এবং কিভাবে আসবে, আস্তে আস্তে আসবে না, খুব র্যাপিডলি চলে আসবে। আচ্ছা, যদি এখানে একটা ম্যাঙ্গানিজ রাখো, তাহলে সেও দুর্বল থেকে সবলের দিকে আসবে, কিন্তু সে কি খুব ধীরে ধীরে আসবে, খুব ক্ষীণভাবে আকর্ষিত হবে। অপরদিকে যদি এখানে একটা ডায়াচুম্বক রাখো, ডায়াচুম্বক হিসেবে মনে করো কি আর্গন, নিয়ন, আর্গন এগুলো রাখছো, আর্গন রাখছো, তাহলে সে কি সবলতর অংশ থেকে দুর্বলতর অংশের দিকে যাবে, বিকর্ষিত হবে। কিরকম করে? হালকা হালকা করে। বুঝাইতে পারছি জিনিসটা? ওকে, এই কথাগুলি 11 নম্বর পয়েন্টও সেম এক্সাম্পল আমরা আগেই পড়ে ফেলছি। কি অবস্থা বলো? নিচের গুলো সব পারবা, ঠিক আছে? পড়ে ফেললাম আমরা 11টা পয়েন্ট সবগুলা, এগুলা বলে ফেলছি। চুম্বক ডোমেইন, একটা জিনিস দেখো, ডোমেইন মানে কি? খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। একটা লোহার দ্বন্দ্বের মধ্যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে, এখানে বেশ কোটি কোটি অণু আছে লোহার। তো এরা একটা, প্রত্যেকটা ডোমেইন একটা ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক। তাহলে একটা লোহা, ধর এটা একটা লোহা, এটার মধ্যে অনেকগুলো ডোমেইন আছে, অনেকগুলো চুম্বক আছে, কিন্তু সবাই এরকম এলোমেলো করে থাকায় এর নিট চৌম্বকত্ব কত হয়ে যায়? নিট চৌম্বক ভ্রামক হয়ে যায় 0। এগুলো দিয়ে এম বুঝাইছে আর কি, ঠিক আছে? চৌম্বক ভ্রামকের দিক মনে করো। তাহলে প্রত্যেকের আলাদা আলাদা করে চৌম্বক ভ্রামক ছিল, কিন্তু সব এলোমেলো থাকায় এর নিট চৌম্বক ভ্রামক কত হয়ে যায় বলো? 0 হয়ে যায়। ফলে একটা লোহা নর্মালি কোনো চৌম্বকত্ব দেখাচ্ছে না। কিন্তু এই লোহাকে যখন তুমি একটা চুম্বকের সাথে লাগাও, তখন দেখো তার সবগুলো চৌম্বক ভ্রামক একদিকে চলে আসে, দেখছো? ফলে তার কি হয়? নিট চৌম্বক ভ্রামক থাকে, তখন সে চুম্বকত্ব অর্জন করে ফেলে। তো এটা হচ্ছে চুম্বক। চুম্বক হইলে সেরকম হবে। আর চৌম্বক পদার্থের ক্ষেত্রে এরকম থাকবে ডোমেইনের বলরেখাগুলো বা ভ্রামকের দিকগুলো। মানে ধরো ক্লাসে সবাই মিলে হট্টগোল করতেছো, তখন প্রিন্সিপাল স্যার হেঁটে যাচ্ছে তোমার ক্লাসের বাইরে দিয়ে, সবাই সুন্দর সুবোধ বালক বালিকা হয়ে একদম বসে পড়বা না? ওইরকম আর কি। এটা নর্মাল একটা লোহা, কিন্তু লোহাটার সাথে যদি তুমি চুম্বক এনে লাগাই দাও, তখন সে নিজেও চুম্বক হয়ে যাবে, তখন তার ডোমেইনের বলরেখাগুলো এরকম হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা ডোমেইনের মধ্যে কতগুলো অণু থাকে, কি থাকে, এগুলো লেখা আছে, এগুলো একটু পড়বা। চলে আসি আমাদের লাস্ট টপিক। আমরা এখন তড়িৎ চুম্বক, স্থায়ী এবং অস্থায়ী চুম্বক, এগুলো নিয়ে আগামী 10 মিনিট পড়লেই আমাদের ক্লাস শেষ, ঠিক আছে? আচ্ছা, যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে শুনতেছো, এরকম বোরিং চ্যাপ্টার বলবো কিনা জানি না, কঠিন চ্যাপ্টার বেশ তোমাদের প্রেক্ষাপট থেকে, তাদেরকে অসম্ভব ধন্যবাদ। আর একটু থাকো, ওকে? আচ্ছা, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের ক্লাসটা। আসরের ওয়াক্ত তো মানে আমরা নষ্ট করে ফেলতেছি এরকম না। ক্লাস শেষে একবারে যাও, 10 মিনিট আটকে রেখে কি হবে? আর যারা জামাতে নামাজ পড়বা, তারা অবশ্যই ক্লাসটা রেখে চলে যাও, পরের 5-7 মিনিট তুমি দেখে নিবা, ঠিক আছে? নট এ বিগ ডিল। অবশ্যই আগে জামাতে নামাজটা আদায় করে ফেলো। আচ্ছা, আর যারা বাসায় নামাজ পড়বা, তারা ক্লাসটা দেখে তারপর বাসায় নামাজ পড়তে পারো। আমরা এখন যেটা পড়বো, তড়িৎ চুম্বকের কথা। এখানে দেখো, এটা একটা তড়িৎ চুম্বক কিভাবে হইলো ভাই বলেন? দেখো, এখানে কোনো দ্বন্দ্বাকৃতির চুম্বক নাই। আমরা যেটা করছি, ব্যাটারি দিয়ে এখানে আমরা কারেন্ট ফ্লো করতেছি, এবং এখানে একটু, যেহেতু এখানে কারেন্ট ফ্লোটা যেন বেশি হয়, তাই আমি এখানে কুণ্ডলী নিচ্ছি। এগুলো হচ্ছে কুণ্ডলী, দেখছো? পেঁচানো তারের এই কুণ্ডলীকে আমরা বলি সলিনয়েড। কি বলি বলো? সলিনয়েড। তাহলে যখন এখানে কারেন্ট ফ্লো হবে, তখন তার আশেপাশে কি সৃষ্টি হবে বলো? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে তড়িৎ প্রবাহ করে এরকম একটা চুম্বক তৈরি করার নামই হচ্ছে তড়িৎ চুম্বক। যতক্ষণ কারেন্ট ফ্লো চলবে, ততক্ষণ এখানে চুম্বকত্ব থাকবে। কারেন্ট ফ্লো অফ, চুম্বকত্ব গন। তাহলে এটা একটা অস্থায়ী চুম্বক, ঠিক আছে? তুমি কিভাবে এখানে চুম্বকত্ব বাড়াইতে পারো? তুমি যত বেশি কারেন্ট ফ্লো করবা, আগেই বলছি ক্লাসের একদম শুরুতেই,
যত বেশি কারেন্ট ফ্লো করবা তত শক্তিশালী চুম্বক ক্ষেত্র এখানে সৃষ্টি হবে, অল্প কারেন্ট ফ্লো করলে অল্প চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে তুমি সলিনয়েডের প্যাচ বাড়াইতে পারো। সলিনয়েডের প্যাচ মানে কি, যত বেশি প্যাঁচানো কুণ্ডলী নিবা তত বেশি মানে কারেন্ট ফ্লো হচ্ছে জায়গাটাতে, তত বেশি চুম্বক ক্ষেত্র এখানে সৃষ্টি হবে। এইভাবে তুমি তড়িৎ চুম্বকের পাওয়ার বাড়াইতে পারো। খেয়াল করো, তড়িৎ চুম্বককে ব্যবহার করা হয় কোথায় জানো? কলিং বেলে। কলিং বেলের ক্ষেত্রে কি হয়, বৈদ্যুতিক বেল, ঠিক আছে, আচ্ছা মনে করো এখানে একটা ঘন্টা আছে, এখানে একটা ধাতব পাত আছে, আর এটা মনে করো লোহা দিয়ে তৈরি। তুমি যখন কারেন্ট ফ্লো করো তখন এখানে চুম্বক তৈরি হয়, লোহাটা তখন আকর্ষণ বিকর্ষণ হয়, লোহাটা গিয়ে ঠাস 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 করে বাড়ি দেয়, বাড়ি দিলে এখানে ক্রিং 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 করে শব্দ হইল। আচ্ছা, এরপর তুমি সুইচ ছেড়ে দাও, সুইচ ছেড়ে দিলে এখানে কারেন্ট ফ্লো অফ, চুম্বকত্ব অফ, লোহাটা আবার এসে এখানে বসে থাকে, সে কিন্তু আর ক্রিং 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 করতেছে না। কিছু কলিং বেল আছে, তোমরা কি এরকম দেখছো কিনা, একটা চাপ দিলেই মানে ক্রিং একটু একটু করতে থাকে, কিন্তু তার মানে কি, তার মধ্যে একটু করে ধারকত্ব আছে, খুবই অল্প স্টিল, তাই তড়িৎ প্রবাহ ছেড়ে দেওয়ার পরেও সে কিন্তু একটু 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 শব্দ করতেছে, তাই না? বাট নর্মালি তড়িৎ চুম্বকের ক্ষেত্রে তার ধারকত্ব কেমন হইতে হবে? কম হইতে হবে। সে একটা অস্থায়ী চুম্বক। সে যে স্থায়ী চুম্বক হইতো তাহলে তার ধারকত্ব অনেক বেশি হইতো। তুমি একবার কারেন্ট দিছো তারে, সে চুম্বকত্ব ধরে রাখছে, ধরে রেখে সে এই লোহাকে আকর্ষণ বিকর্ষণ করতেছে এবং সারাদিন বেল বাজতেছে, একবার সুইচ দিলেই ভয়ঙ্কর হইতো, তাই না? তাহলে তড়িৎ চুম্বক একটা অস্থায়ী ধরনের চুম্বক, স্থায়ী চুম্বক না, কারণ এর ধারকত্ব কিরকম, খুবই অল্প, খুবই খুবই অল্প। আচ্ছা ওকে, তাহলে কি দিয়ে আমরা তড়িৎ চুম্বক বানাবো? যাদের চুম্বক প্রবেশ্যতাটা হচ্ছে উচ্চমানের, চুম্বক প্রবেশ্যতা উচ্চমানের হইতে হবে, চুম্বকায়ন মাত্রা আবার মৃদু, হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল কম। হিস্টেরেসিস ব্যাপারটা কি, যেহেতু শব্দটা বারবার আসতেছে, হিস্টেরেসিস হচ্ছে, মনোযোগ দিয়ে শুনো, হিস্টেরেসিসের গল্প বলি তোমাকে। ছোটবেলা চুম্বকের প্রতি আমার ভীষণ ঝোঁক ছিল, চুম্বক নিয়ে কাজ করতে আমার খুবই ভালো লাগতো। আমি দেখতাম স্কুলে যাওয়ার সময় কিছু ছেলে থাকতো হাফ প্যান্ট পরে, আমি যখন স্কুলে যাচ্ছি ফুলবাবু সেজে, ওরা তখন একটা চুম্বক নিয়ে হেঁটে বেড়াচ্ছে, হ্যাঁ, মলিন পোশাক পরে খালি গায়ে। তো ওদের চুম্বকের মধ্যে রাস্তা থেকে লোহা টোহা এগুলো আটকে যাচ্ছে, এগুলো ওরা নিয়ে দোকানে সেল করতো, 1 টাকা 2 টাকা দিয়ে পরে লজেন্স কিনে খাইতো। যাই হোক, আমার খুব ইচ্ছে করতো যে ওদের মতো হই, ওদের মতো চুম্বক টেনে টেনে লোহা জোগাড় করি। ছোটবেলায় আমাকে বা আমার ছোট ভাইকে যে যন্ত্রপাতিগুলো কিনে দেওয়া হতো, আমার খুবই ভালো লাগতো এগুলো নষ্ট হয়ে গেলে, কারণ এই খেলনা থেকে, এই যন্ত্রপাতি থেকে আমার চুম্বকের প্রতি বেশি ঝোঁক ছিল। ওইখান থেকে একটা চুম্বক বের করে নিয়ে সেটা নিয়ে খেলাধুলা করতে আমার বেশি ভালো লাগতো। টিভি নষ্ট হলে আরো বেশি খুশি হইতাম, কারণ টিভিতে অনেক বড় চুম্বক পাওয়া যাইতো। আমি জানি না তোমরা চুম্বক নিয়ে কতখানি খেলা করছো। আমার স্বপ্ন ছিল যদি আমি নিজে চুম্বক বানাইতে পারতাম। পরে আমি কারোর মাধ্যমে জানতে পারছি যে চুম্বক দিয়ে যদি চুম্বককে ঘষি তাহলে কি হবে, চুম্বক হবে। তা আমি যেটা করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, একটা চুম্বক দিয়ে আরেকটা চুম্বককে ঘষে ঘষে ঘষে, কিন্তু কোনো লাভ হয়নি, চুম্বক দিয়ে চুম্বক হয়নি। পরে আমি ব্যাপারটাকে অবিশ্বাস করা শুরু করছি যে না, এটা বোধহয় হুদাই বলছে, চুম্বক দিয়ে লোহা ঘষলে লোহাটা চুম্বক হয়ে যাবে, এটা বিশ্বাস করিনি। পরে বড় হয়ে বুঝতে পারলাম যে না, সত্যিই চুম্বক দিয়ে যদি লোহাকে ঘষি তাহলে সেটা চুম্বক হবে, তবে এটাকে ঘষতে হবে একটা একটা নির্দিষ্ট ডিরেকশনে। ধরো এটা একটা লোহা, এটা মনে করো চুম্বক, বুঝছো? তাহলে আমি চুম্বক দিয়ে লোহাটাকে এইভাবে যদি ঘষতে থাকি, তাহলে লোহার ভেতরে থাকা ডোমেইনগুলো এলোমেলো ভাবে ছিল না, প্রত্যেকটা ডোমেইন এদের দিক ডিফারেন্ট ডিফারেন্ট ছিল। তুমি যদি একই দিকে এরকম করে ঘষতে থাকো তাহলে কিন্তু তার ডোমেইনের দিকগুলো সব একদিকে চলে আসবে, এবং তখন এরকম কিছুক্ষণ ঘষার পরে দেখবা তোমার লোহাটা চুম্বক হয়ে গেছে। গ্রেট না ব্যাপারটা? কিন্তু আমারটা কেন হয় নাই? আমারটা হয় নাই কারণ আমি একবার এদিকে ঘষছি, ডোমেইনগুলো এই মুখী হয়েছে, পরে আবার আমি এদিকে ঘষা মারছি, ডোমেইনগুলো আবার এই মুখী হয়েছে। তো আমি এরকম 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 ঘষে ঘষে কোনো লাভই হয়নি। তাহলে একদিক থেকে তুমি যদি ঘষো তাহলে আসলে লোহাটা চুম্বক হবে, ঠিক আছে, কারণ ডোমেইনগুলো তখন একমুখী হইতে পারবে। আচ্ছা, তাহলে এভাবে ঘষে ঘষে আমি একটা চুম্বক বানাইলাম। ও, আমরা হিস্টেরিসিস বলতে আসছিলাম, কথার নাম লতা, খালি পেঁচাচ্ছে। আচ্ছা, সহজে বলি। তাহলে ধরো তুমি 100টা ঘষা দিয়ে এই লোহাটাকে চুম্বক বানাই ফেলছো, 100টা ঘষা দিয়ে। এইবার
বিপরীত দিক থেকে 100টা তুমি যদি ঘষা দাও উল্টা দিকে, তাহলে এটা আবার বিচুম্বকায়িত হয়ে যাওয়ার কথা না? কিন্তু এইখানেই বিপত্তি। তুমি দেখবা যে এটাকে যত সহজে চুম্বকায়িত করতে পারছো 100টা ঘষা দিয়ে, 100টা ঘষা উল্টা দিকে দিয়ে তাকে তুমি বিচুম্বকায়িত করতে পারতেছ। সে বলতেছে আমি একবার যে ধর্ম অর্জন করছি সেটা আমি বিসর্জন দিব না, আমি বিচুম্বকায়িত হব না। এই যে তার বিচুম্বকায়িত হওয়ার অনীহা, এটাই হচ্ছে তার হিস্টেরেসিস। তুমি তাকে যেভাবে চুম্বকায়িত করছিলা তার অপোজিটটা করলে তার বিচুম্বকায়িত হওয়ার কথা ছিল, কিন্তু সে হচ্ছে না। এই যে বিচুম্বকায়িত হওয়ার অনীহা, এটা হচ্ছে তার হিস্টেরেসিস। বুঝলা কিনা বলো? চুম্বকটার স্থায়িত্ব কিরকম হবে এটার ব্যাপারে আসলে আমার মানে আমি গ্যারান্টি দিতে পারছি না, তবে এটা চুম্বকে পরিণত হবে, মোটামুটি স্থায়ী চুম্বকই হবে, চুম্বকত্বটা থাকবে। ওকে, আচ্ছা, কোথায় আছি বলো? কি নিয়ে এত কথা বলতে গেলাম? ও, হিস্টেরেসিস। হিস্টেরেসিস মানে বুঝছি তাহলে আমরা, তাহলে যার হিস্টেরেসিস বেশি তার মানে কি সে একটা স্থায়ী চুম্বক। যার হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল বেশি, হিস্টেরেসিস বেশি, সে স্থায়ী চুম্বক। সে কোনোভাবেই তার চুম্বকত্বকে বিসর্জন দিবে না। আর যার হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল কম, সে হচ্ছে অস্থায়ী চুম্বক। সে সহজেই তাকে বিচুম্বকায়িত করে ফেলা যায়। আচ্ছা, স্থায়ী চুম্বকের ক্ষেত্রে তাহলে কেমন হবে দেখো? সবকিছু উচ্চ হবে, বুঝছো? তার নিগ্রহ সহনশীলতা উচ্চমানের, ধারণ ক্ষমতাও কেমন হবে? উচ্চমানের। হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল কেমন হবে? উচ্চমানের। সব উচ্চ হবে স্থায়ীর ক্ষেত্রে। আর অস্থায়ীর ক্ষেত্রে বা তড়িৎ চুম্বকের ক্ষেত্রে শুধুমাত্র ওই যে আমাদের কি বলো, চুম্বক প্রবেশ্যতাটা উচ্চমানের, আর বাকি সব কম হবে। আচ্ছা, এরপর এখানে স্থায়ী চুম্বকের মধ্যে দুইটা লাইন লেখা আছে, খুবই আশ্চর্যজনক। একই প্যারাতে, মানে একই ইয়েতে কিভাবে স্যার এভাবে লিখে আমি জানি না। ইস্পাত দ্বারা তৈরি চুম্বকই প্রথম স্থায়ী চুম্বক। আবার সিরামিক চুম্বকের এখানে লেখা আছে নিকেল দিয়ে সর্বপ্রথম স্থায়ী চুম্বক তৈরি করা হয়। তাহলে আমরা এটার জন্য একটা ওয়ে বের করছি। যদি সর্বপ্রথম থাকে তাহলে আমরা নিকেল দাগাবো, যদি প্রথম থাকে তাহলে ইস্পাত দাগাবো। জীবনটা বেদনার, কিছু করার নাই। বাচ্চারা দেখো, সিরামিক চুম্বকের পরিচয়টা খুবই ইম্পর্টেন্ট। সিরামিক চুম্বকটা ভালো করে পড়বা, ঠিক আছে? সিরামিক চুম্বক দেখো দুইটা অক্সাইড, একটা হচ্ছে আয়রনের অক্সাইড, একটা হচ্ছে বেরিয়ামের অক্সাইড। এই অক্সাইডের মিশ্রণে সিরামিক চুম্বকটা আমরা বানাইছি। এটা একটা দারুণ স্থায়ী চুম্বক। ওকে, এটাকে আমরা ফেরাইট নামেও ডাকতেছি। দেখো, ফেরাইট মানে হচ্ছে Fe3O4। Fe3O4 আসলে এখানে থাকে, ঠিক আছে, আয়রনের অক্সাইড হিসেবে, তাই এটাকে ফেরাইট নামেও ডাকতেছি। বেশ কয়েকটা সংকর চুম্বকের নাম এখানে দেওয়া আছে। আমরা যদি ছকটা পড়ি তাহলে আশেপাশের পড়াগুলো না পড়লেও চলবে, কারণ ছকের মধ্যে সব পড়া আছে। খেয়াল করো, এখান থেকে আমরা ব্যবহারগুলো পড়বো। তাহলে এটা কেমনে পড়বো, এটা একটু নিজ দায়িত্বে, যার যতখানি মনে থাকে ওইভাবে পড়ে নিয়ে, কিছু করার নেই। আর কোনটা কি দিয়ে তৈরি এটা নামের মধ্যেই বুঝে যায়। যেমন ধরো টিকোনাল, উল্টা দিক থেকে শুরু করি। টিকো, তাহলে টি আছে, এখানে টাইটেনিয়াম আছে। কো দিয়ে কোবাল্ট আছে। আর হচ্ছে নাল, তাহলে এখানে এন দিয়ে হচ্ছে কি নিকেল আছে, আর এল দিয়ে কি আছে অ্যালুমিনিয়াম আছে। তাহলে টাইটেনিয়াম, কোবাল্ট, নিকেল আছে। আর লোহা তামা হচ্ছে কমন, ঠিক আছে, সবগুলাতেই লোহা তামা আছে। অ্যালিনিকো, তাহলে অ্যালুমিনিয়াম আছে, নি আছে, নিকেল আছে, কোবাল্ট আছে, অ্যালিনিকো, সাথে লোহা তামা থাকবে। তাহলে কোনটার মধ্যে কি আছে এটা দেখলে পারা যায় না? ফিকোনাল বুঝে যায়, এখানে আয়রন থাকবে, কোবাল্ট থাকবে, নিকেল থাকবে, অ্যালুমিনিয়াম থাকবে। এটা লিখেও নাই, দরকার নেই। আচ্ছা, মাম মেটাল, মাম মেটালে কি থাকতেছে দেখো, নিকেল, কপার, লোহা, ক্রোমিয়াম। সব যে তুমি কোনগুলো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে সিরামিক চুম্বক মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, স্ট্যালয়টাও ইম্পর্টেন্ট, এই দুটা বেশি ইম্পর্টেন্ট। স্ট্যালয় দেখো লোহার সাথে 4% সিলিকন মিশাই দিবে। ওকে, আচ্ছা, এবার দেখো, এবার এখানে টেপ রেকর্ডারের ফিতা, এটা তৈরি করতে কি ব্যবহার করবা? টেপ রেকর্ডারের ফিতা। টেপ রেকর্ডারের ফিতা তৈরি করতে দেখো সিরামিক ব্যবহার করা যায়, ভিক্যালয় ব্যবহার করা যায়। ভিক্যালয়ের মধ্যে কি থাকবে? ভ্যানাডিয়াম থাকবে। তারপরে শিখবা হচ্ছে তোমরা লাউড স্পিকারে ব্যবহৃত হয় ফিকোনাল। ওকে, ফিকোনাল, লাউড স্পিকার হচ্ছে ফিকোনাল, শিখে ফেল। তারপর শক্তিশালী স্থায়ী চুম্বকের জন্য কোনটা? অ্যালিনিকো। আচ্ছা, তাহলে এটার জন্য কিভাবে মনে রাখতে পারো? তোমরা জানো কি না আমাদের সাহাবী, মানে খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
উনার অনেক শক্তি ছিল, এই জন্য মানুষজন কিছু টান দিলে ইয়া আলী বলে, তাই না? আচ্ছা, তো আলীর সাথে উনার নামের মিল আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আলী অনেক শক্তিশালী একটা চুম্বক বানাবা। ঠিক আছে, আশা করি সৃষ্টিকর্তা আমাদের এইভাবে মনে রাখার জন্য কোনো কি বলা যায় পাপ বা গুনাহ কাউন্ট করবেন না। আমরা তো খারাপ কিছু করতেছি না, জাস্ট পড়া মনে রাখতেছি, তাই না? আচ্ছা, আর কি তড়িৎ চুম্বক সৃষ্টিতে ব্যবহার করবা কোনটা? পারম্যালয়। ওকে, গেল। সবগুলাই কিন্তু পড়বা, ঠিক আছে? ব্যবহার সবগুলাই ইম্পর্টেন্ট। এই হিস্টেরেসিস মানে কি আমি তোমাকে বুঝাইছি, আর কিছু পড়তে হবে না। অস্থায়ী চুম্বক, স্থায়ী চুম্বকের ব্যবহার, চলে আসো। অস্থায়ী চুম্বককে তুমি কোথায় ব্যবহার করবা? অলরেডি তোমাকে পড়াইছি যে তড়িৎ চুম্বক একটা অস্থায়ী চুম্বক, এটাকে তুমি বৈদ্যুতিক ঘন্টা মানে কি কলিং বেল এখানে ব্যবহার করবা। ইস্পাতের ভারী জিনিস উঠানোর জন্য আমরা ক্রেন ব্যবহার করি, এই ক্রেনেও কি থাকে? অস্থায়ী চুম্বক থাকে বা তড়িৎ চুম্বক থাকে। টেলিফোনের ইয়ারপিস, ওই যেখানে কথা বলতেছো, তারপর দরজায় তড়িৎ চুম্বক তালায়, এগুলো ব্যবহার করা হয়। তাহলে এই এক্সাম্পল গুলো অনেক ইম্পর্টেন্ট, প্রশ্ন আসবে এখান থেকে। স্থায়ী চুম্বকের ব্যবহার, ছক যে আমরা পড়ছি, ওই ছকের ব্যবহারগুলো এখানে লেখা আছে, যেগুলো আমরা ছক থেকে পড়বো। এবার আসো, এখানে বলছে স্থায়ী চুম্বক নির্মাণের জন্য পদার্থের মধ্যে তুমি কি কি ধর্ম খুঁজবা? সবকিছু উচ্চ হইতে হবে। ধারণ ক্ষমতা উচ্চ, সহনশীলতা উচ্চ, সম্পৃক্ত চুম্বকায়ন উচ্চ, চুম্বক ভেদ্যতা উচ্চ। স্থায়ী চুম্বক হলে কোনো নিম্নের কথা হবে না, সবকিছু বেশি বেশি হবে, যাই বলুক। তড়িৎ চুম্বকের ক্ষেত্রেও সবকিছু নিম্ন, শুধুমাত্র স্থায়ী চুম্বকায়নটা উচ্চ। প্রথম পয়েন্টটা খালি উচ্চ মানে। আর ধারণ ক্ষমতা কম, সহনশীলতা কম, হিস্টেরেসিস কম, সব কম কম কম। ওকে, আচ্ছা। ট্রান্সফরমার বা ডায়নামো মানে জেনারেটর, এগুলোর কোর বা মজ্জা তৈরিতে ব্যবহার করা হয় কাঁচা লোহা, ঠিক আছে? নরম লোহা, কারণ এটার চুম্বক ভেদ্যতা কি উচ্চ। ওকে, এছাড়া এখানে পারম্যালয় ব্যবহার করতে পারো, ইস্পাত ব্যবহার করতে পারো, কিন্তু এখানে কাঁচা লোহা ব্যবহার করা হয়, জেনে রাখো। ওকে, শেষ। তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ। কয়বার ঘষা দিতে হবে এটা আমি জানি না রে, আমি তো এরকম করে চুম্বক ফাইনালি বানাইতে পারি নাই। তাহলে দেখো, আমরা 2 ঘন্টা লাগে নাই, আমরা মোটামুটি ভালো মতোই শেষ করছি। ক্লাসের পড়াগুলো যদি ভালো মতো বড় অনুশীলন যদি সলভ করো, তাহলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন ফসকাবে না। তাহলে গো ফর ইট, ঠিক আছে? আর যারা ক্লাসে ছিল অসম্ভব ধন্যবাদ, ভালো করে পড়ো। হ্যাঁ, কেউ কেউ এসে দেখলাম জিজ্ঞেস করছে যেটা কোন চ্যাপ্টার। আচ্ছা, এটা হওয়া স্বাভাবিক কিছু না, তোমার কোনো দোষ নেই এতে। এটা 4 নাম্বার চ্যাপ্টার, শেষ করে ফেলো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে ফেলো। কেমন ছিল জানাও আমাকে। অনেক ভালো করে বুঝছো, আচ্ছা গ্রেট। আর কোনো কিছু বলার থাকলে বলতে পারো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অনুশীলনে কি শুধু ইসাক স্যারটা পড়বো? প্রাইমারিলি ইসাক স্যারটা পড়ো। আর আমাদের বইগুলোতে কিন্তু যে বইগুলো তোমরা, আচ্ছা ভালো কথা, অন্তর ভাই কিন্তু পোস্ট দিচ্ছে যে বইগুলো কিন্তু আর বেশি দিন, ওই 25 তারিখ বা কিছু একটা ডেডলাইন দিচ্ছে। তো তোমরা বই নিলে নিয়ে ফেলো, কিন্তু এরপর কিন্তু আর বই মানে এইভাবে কোর্সের ভেতরে আর থাকছে না মোস্ট প্রবাবলি। আচ্ছা, আর হচ্ছে তোমার যদি ইসাক স্যার শেষ করে তপন স্যার দেখতে পারো তাহলে খুব ভালো, ঠিক আছে? তপন স্যারটা তুমি আমাদের বইতেও পাবা, আমাদের বইতেও তপন স্যার অ্যাড করা আছে। কিছু চ্যাপ্টার করা হয়েছে, মানে সব চ্যাপ্টারে আছে কিনা দেখো, কয়েকটা চ্যাপ্টার বাদও দেওয়া হইতে পারে যেগুলো লাগবে না বলে মনে হয়েছে। আর সলভ করতে পারলে ভালো, তপন স্যার সাথে সলভ করতে পারলে ভালো। আচ্ছা, না নাফিসা সরি বলার কিছু নাই, তোমার দোষ দিই নেই তো, আমরা তো বলছি। আচ্ছা, ডেইলি এক্সামে কত মার্ক পাওয়া উচিত? এতদিনে এটা জিজ্ঞেস করলে হবে সাদিয়া? ডেইলি এক্সামে 80% মার্ক পাওয়া উচিত, ঠিক আছে? কিন্তু তুমি যদি এখন 60% পাও, তাহলে তোমার জন্য 65% পাওয়া উচিত। তুমি 70% পেলে 75% পাওয়া উচিত। প্রত্যেক ডেইলি এক্সামে আমরা 5% করে বাড়াবো, এটা হবে আমাদের আলটিমেট টার্গেট। আচ্ছা, আরটিডিএস এর বইতে যে এমসিকিউ গুলো আছে, আমরা যখন তোমাদের এই অনুশীলনী অবজেক্টিভ গুলো সিলেক্ট করছি, তখন আমরা ওই যে যেগুলো আসার মতো না, যেগুলো বড় ম্যাথ, যেগুলো ওই বহু নির্বাচনী, এগুলো বাদ দিচ্ছি। তো তুমি তোমার বই থেকেও পড়তে পারো, আমাদের বই থেকেও পড়তে পারো, বা এমন করতে পারো বই থেকে পড়ে যেখানে আটকে যাচ্ছ আমাদের বইতে ব্যাখ্যা থাকলে সেই ব্যাখ্যাটা দেখে নিলাম, এরকম। ওকে,
কোন চ্যাপ্টারে কতটুকু টাইম দেওয়া উচিত, ছোট বড় দুইটাই বলেন। দেখো এটা ডিপেন্ড করে তোমার হাতে কতখানি টাইম আছে। তোমার ধরো আজকে এই চ্যাপ্টার, কালকে পরীক্ষা হবে মনে করো, তাহলে তোমার হাতে আজকে রাতে অন্য কোনো প্ল্যান আছে কিনা, আরো কোনো পরীক্ষার জন্য প্রিপেয়ার হইতে হবে কিনা। এরকম একটা চ্যাপ্টার আমি মনে করি যে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে বই পড়ে ফেলার টার্গেট নেওয়া উচিত। তুমি পারবা না আমি জানি, 4 ঘন্টা 4.5 ঘন্টা লেগে যাবে এরকম চ্যাপ্টার যেটা আগে পড়ো নাই। বাট আমি আসলে এভারেজে নিজে বাসায় পড়ার জন্য ফিজিক্সের চ্যাপ্টারগুলোতে 2 ঘন্টা চিন্তা করতাম, বই মেইন বই, এরপর অনুশীলনী সলভ আছে, অনুশীলনী সলভ করতে 1.5-2 ঘন্টা লেগে যায়। আচ্ছা, তো এটাই আমার প্র্যাকটিস হিসেবে গণ্য হইতো। ইন দ্য মিন টাইম বই পড়ার সময় আমি একটু করে ওই এক্সট্রা ইনফো বা এগুলো দেখে ফেলতাম। এটার জন্য আর অত এক্সট্রা ইনফো লাগবে না এই চ্যাপ্টারের জন্য, এই চ্যাপ্টারের এই অংশগুলো পড়লেই হবে। তো এই আর কি। আর বায়োলজির চ্যাপ্টারগুলো পড়ার জন্য টাইম একটু বেশি লাগতো, প্রথমবার একটু বেশিই লাগতো। বড় চ্যাপ্টারগুলো পড়ার জন্য কোথাও 5, 6, 7 ঘন্টাও লেগে যেত ছোট চ্যাপ্টারগুলোর জন্য। কিন্তু আমার টার্গেট থাকতো কম, আমি টার্গেটগুলো নিতাম হচ্ছে যে 2 ঘন্টায় শেষ করবো, 3 ঘন্টায় শেষ করবো, কিন্তু পারতাম না। কিন্তু এই টার্গেটের জন্য আমার পড়াটা কিন্তু 4 ঘন্টায় 5 ঘন্টায় গিয়ে শেষ হইতো। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। বুঝছো? তুমি ওইভাবে আগাও, হাতে সময় রেখে প্ল্যান কর। ওকে, কুখ্যাততে কত পাইলে? কুখ্যাতর ক্ষেত্রে কাটমার্ক ভাই বলে দেয়, যেমন ওই যে আগের পরীক্ষায় বলছে 20, তো কাটমার্ক গুলো শুনবা, ওইটার উপরে পাইলে ভালো। ওকে, দাগানো পিডিএফটা এখনই গ্রুপে দিয়ে দিন, খুঁজে পাইতে অসুবিধা হয়। আচ্ছা, ক্যাপশনে অ্যাড করে দিব না, ঠিক আছে? দাগানো পিডিএফটা ক্যাপশনে। ওকে, তাহলে ভালো থাকো। কোশ্চেন ব্যাংক ভালোভাবে কেমনে অ্যানালাইসিস করবো? অ্যানালাইসিস করার কিছু নেই, পড়বা এখন। এখন আর অ্যানালাইসিস বলে না এটাকে। তুমি বই কোশ্চেন ব্যাংক ধরে যে আগে কি কি প্রশ্ন আসছে এই বছর, এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ এটা দেখে তুমি পড়ে ফেলবা, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন আবার আসতে পারে, এটা মাথায় রাখবা, ব্যাখ্যাগুলো ভালো মতো পড়বা। শেষ। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, ওকে, তাহলে আর বোধহয় প্রশ্ন নাই, শেষ করি আমরা। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম। দোয়া করো আমার জন্য, তোমাদের জন্য অসম্ভব দোয়া।